মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই মহতী সভায় 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছি। সর্বপ্রথমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে 2025-26 অর্থ বছরের জন্য একটি সুসমন্বিত ও দূরদৃষ্টি সম্পন্ন সামগ্রিক উন্নয়নমুখী কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাই। এই কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ, উদ্ভাবন, মধ্যবিত্ত শ্রেণীর জন্য উল্লেখযোগ্য হারে আয়কর ছাড়, কৃষি গবেষণার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ, পরিকাঠামো এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। এই বাজেট দীর্ঘমেয়াদী উন্নয়ন ও ন্যায়সঙ্গত প্রবৃত্তির এক শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে, যা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বলে প্রতিভাত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য বিকশিত ত্রিপুরার নির্ধারিত পথে সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। গুণমান সম্পন্ন বস্তুগত ও সামাজিক পরিকাঠামোর উন্নয়ন, পরিকল্পিত নগর সমষ্টি উন্নয়ন, প্রযুক্তি নির্ভর ও সংস্কারমুখী জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সুনিশ্চিতকরণ, এছাড়া বিনিয়োগ প্রবর্ধন এবং দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, পরিবেশের সংরক্ষণ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করে। আমাদের সরকার রাজ্যের সার্বিক বিকাশে অঙ্গীকারবদ্ধ। এই মহতী সভা থেকে আমি রাজ্যের সমস্ত মাননীয় জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মচারীবৃন্দ, নাগরিক সমাজ, এনডিআরএফ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব এবং সেই সব মানুষ যারা 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার সময় ক্ষতিগ্রস্ত নিরাশ্রয় জনসমষ্টি ও গৃহপালিত প্রাণীদের উদ্ধার কাজে এবং সহায় সম্পদ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ও অন্য যে কোনো উপায়ে দুর্গতদের সর্বান্তকরণে সহায়তা করেছেন, তাদের প্রত্যেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাজ্যের জনগণের এই নিষ্ঠা, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা আবারও প্রমাণ করেছে যে সংকটের মুহূর্তে আমরা সবাই একসাথে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারি এবং প্রয়োজনে সময় একে অপরের পাশে দাঁড়াতে পারি। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় আমাদের রাজ্য এই মহা বিপর্যয় কাটিয়ে অতি অল্প সময়ের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সক্ষম হয়েছে। এবার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনার প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে 2024-25 অর্থ বছরের মনিটারি পলিসি স্টেটমেন্ট অনুযায়ী বিশ্বের সমস্যা সংকুল অর্থনৈতিক বাতাবরণে ভারতের অর্থনীতি সার্বিক প্রতিকূলতার বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে দৃঢ় ও স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে এর প্রভাবমুক্ত নয়। ততই ভারতের অর্থনৈতিক প্রবৃত্তির গতি সুদৃঢ় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারের আর্থিক সংস্থান সীমিত হওয়া সত্ত্বেও দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতিক সফরকালে ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে। আমাদের রাজ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের রাজ্যকে উৎসাহিত করতে ভারত সরকার 219,9,00,000 টাকা প্রদান করতে চলেছে। আমাদের রাজ্যে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে আরও বেশি করে মূলধনী ব্যয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা আমাদের মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের সাথে সামঞ্জস্য রেখে এই বাজেটের মাধ্যমে সমাজের সকল স্তরের জনগণের অন্তর্ভুক্তিমূলক সামগ্রিক বিকাশ সাধনে বদ্ধপরিকর। এবং আমি 2024-25 অর্থ বছরে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সাফল্যসমূহ উল্লেখ করছি এবং 2025-26 অর্থ বছরের প্রধান প্রধান ঘোষণাগুলি তুলে ধরতে যাচ্ছি। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর 2018-19 অর্থ বছর থেকে রাজ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ফলশ্রুতিতে 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 842,62,00,000 টাকা বেনিফিশিয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। রাজ্যের 14,14,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আওতাভুক্ত। এখনো পর্যন্ত 3,81,685টি কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই কেসিসির মাধ্যমে তারা 2,142,58,00,000 টাকা পেয়েছেন।
2018-19 থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য কেনা হয়েছে। রাজ্য সরকার দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থা অর্জনের লক্ষ্যে জৈব ও প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বর্তমানে 19,916 জন কৃষকের তত্ত্বাবধানে 20,161 হেক্টর জমিকে জৈব চাষের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি 1,076টি জৈব চাষের ক্লাস্টার এবং 40টি কৃষক উৎপাদন সংস্থা গঠন করা হয়েছে। ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে 2024-25 অর্থ বছরে 92,588 হেক্টর কৃষি জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতচাঁদ, কাকরাবন, করবুক, কিল্লা এবং কুমারঘাটে 5টি তথ্য প্রযুক্তির সুবিধা সমন্বিত কৃষি বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 সাল থেকে কৃষকদের মধ্যে 1,91,290টি সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি দামছড়া, গঙ্গানগর, দশদা এই 3টি নির্বাচিত অ্যাসপিরেশনাল ব্লকে এবং গোটা ধলাই জেলায় সয়েল হেলথ কার্ড বিতরণের 100% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। রাজ্য সরকার ত্রিপুরার 8টি জেলার 52টি গ্রামীণ বাজারের পরিকাঠামো উন্নয়নের জন্য 127 কোটি 15 লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করেছে। ত্রিপুরা স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট এর আধুনিকীকরণ ও সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরার একটি আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 18 কোটি 50 লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামক একটি নতুন উদ্যোগের সূচনা করার প্রস্তাব করছি। এই প্রকল্প উচ্চ ফলনশীল শস্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই যোজনার জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা 2025-26 অর্থ বছর। প্রাণী সম্পদ বিকাশ। রাজ্য সরকার প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। কৃত্রিম প্রজনন, উন্নত প্রজনন পদ্ধতি এবং উচ্চ উৎপাদনশীল সংকর প্রজাতির পশু পাখির সরবরাহ বৃদ্ধির মাধ্যমে প্রাণী সম্পদ বিকাশের এক সামগ্রিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পশু ও পাখির প্রতিরোধক ও প্রতিষেধক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার সরকারি পদক্ষেপ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণীপালককে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে 36,000 প্রাণী পালককে মুরগি ও হাঁসের ছানা সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বিধ্বংসী বন্যার সময় 766টি ত্রাণ ও চিকিৎসা শিবির খোলা হয়। এই শিবিরগুলিতে 9,129টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয় এবং 41,924টি গবাদি পশু ও 55,867টি পাখির চিকিৎসা করা হয়েছে। এছাড়া 68.71 মেট্রিক টন পশুখাদ্য এবং 14.29 মেট্রিক টন সবুজ পশুখাদ্য বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী উদ্যোগ হিসাবে 851টি চিকিৎসা শিবিরে 1,12,055টি গবাদি পশু ও 2,09,233টি পাখির চিকিৎসা ও টিকাকরণ করা হয়, যার মাধ্যমে মোট 28,948 জন প্রাণীপালক উপকৃত হয়েছে। আমি 2025-26 অর্থ বছর থেকে 55টি নতুন মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করার প্রস্তাব করছি। এর জন্য 4 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকারের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে বামুটিয়ার একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্পের জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মৎস্য চাষও অ্যাকুয়াকালচার আমাদের রাজ্যে জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ক্ষেত্র। 2024-25 অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট 3,000 বেনিফিশিয়ারি আর্থিক সহায়তা লাভ করেছে, যার জন্য ব্যয় হয়েছে 1 কোটি 80 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে 7,081 জন বেনিফিশিয়ারিকে 26 কোটি 48 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ভয়াবহ বন্যার সময় 13,473 জন মৎস্য চাষীকে 5 কোটি 38 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থ বছর 59 জেলায় একটি মৎস্য চাষ সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মিত হবে। এর জন্য মোট 8 কোটি 82 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিদ্যালয় শিক্ষা। রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রকে গুণগতভাবে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক,
প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান সুপার 30 প্রকল্পের মাধ্যমে 2024-25 অর্থবছরে একজন শিক্ষার্থী আইআইটি, 3 জন এনআইটি এবং 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে। CM7 অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে, যার জন্য মোট ব্যয় হয়েছে 1,20,00,000 টাকা। যাতায়াতের সুবিধার জন্য এবছর 23,300টি বাইসাইকেল ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এর জন্য 10 কোটি টাকা ব্যয় হয়েছে। RIDF এর অধীনে 335,71,00,000 টাকা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44,22,00,000 টাকা ব্যয়ে 46টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে শিশুদের আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে এবং মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা সমৃদ্ধ করার লক্ষ্যে 4,227টি বিদ্যালয়ে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে। PM পোষণ প্রকল্পের পর্যবেক্ষণ বা মনিটরিং ব্যবস্থা উন্নত করতে এবছর 100% বিদ্যালয়ে অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। মিড ডে মিলের জন্য তাজা শাকসবজি সরবরাহের উদ্দেশ্যে 3,134টি বিদ্যালয়ে নতুনভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। 2024-25 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও PMC প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন 181টি বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ICT, 95টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম, 140টি বিদ্যালয়ে টিনকারিং ল্যাব এবং 180টি বিদ্যালয়ে পার্সোনাল অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এবং 120টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা বা স্কিল এডুকেশন চালু করা হয়েছে। এছাড়া 3,520 জন দিব্যাঙ্গ শিশুকে তাদের চাহিদা অনুযায়ী চলন সহায়ক সামগ্রী অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। অন্যদিকে 75টি বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণী কক্ষ, 92টি বিদ্যালয়ে শৌচাগার এবং 23টি বিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ চলছে। উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মোট 77,07,00,000 টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয়ে 18,90,00,000 টাকা ব্যয়ে TLM পার্ক স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য 50,39,00,000 টাকা ব্যয়ে 2,22,136 জন শিক্ষার্থীকে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। এবছর 4,163টি বিদ্যালয়ে 4,20,00,000 টাকা মূল্যের বই লাইব্রেরিতে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি 4,218টি বিদ্যালয়ে ইউথ অ্যান্ড ইকো ক্লাব গঠন করা হয়েছে, যার জন্য 52,50,00,000 টাকা ব্যয়িত হয়েছে। 999টি বিদ্যালয়ে 4,99,00,000 টাকা ব্যয়ে সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। আবার 1,276টি বিদ্যালয়ে 16,42,00,000 টাকা খরচ করে সায়েন্স ও ম্যাথ কিট সরবরাহ করা হয়েছে। 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9,81,20,000 টাকা ব্যয়ে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 16টি ছাত্রাবাস 4,31,20,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। 455টি বিদ্যালয়ে 1,31,90,000 টাকা ব্যয় করে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর বসানো হয়েছে। এছাড়া রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় 2,058টি বিদ্যালয়ে 1,42,302 জন ছাত্রীকে 3 মাসব্যাপী আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার আমি 2025-26 অর্থ বছরে প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখছি। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। সদর মহকুমায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখানে 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে। এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে 7 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে 2025-26 অর্থবর্ষে। উচ্চশিক্ষা, রাজ্য সরকার ত্রিপুরা বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য 201টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করেছে। শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে 23 জন ইনস্ট্রাক্টর পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে রাজ্য সরকার ডিগ্রি কলেজের 140 জন উচ্চশিক্ষার প্রত্যাশী মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করেছে। আমি আনন্দের সঙ্গে আরো জানাচ্ছি যে রাজ্য সরকার মহিলা কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই একইভাবে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকেও
রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি উন্নীত করা হবে। 2025-26 অর্থ বছরে আমবাসা কাকরাবন কর্মগামী নূতন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব করছি। এছাড়া 2025 অর্থ বছরে আগরতলা উদয়পুর আমবাসায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নত প্রশিক্ষণের সুবিধা সম্পন্ন ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালুর প্রস্তাব করছি। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 1,50,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 2025-26 অর্থ বছরে। যুব বিষয়ক ক্রীড়া রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জম্পুই জেলার সুদর্ণ দেববর্মা স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিনথেটিক ফুটবল ক্লাব বসানো হয়েছে। বাদারঘাটের সিনথেটিক হকি প্লে ফিল্ড ও পানিসাগর রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বসানোর কাজ চলছে। আমবাসায় 200 শয্যা বিশিষ্ট যুব আবাস নির্মাণ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থ বছরে কৈলাসহর উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ করা হবে। গন্ডাতুই সহ কাকরাবনের সিনথেটিক ফুটবল ক্লাব বসানো হবে। বাদারঘাটের দর্শকদের স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ করা হবে। এই সময়কালে আরও 50টি ওপেন জিমনেশিয়াম স্থাপন করা হবে বিভিন্ন স্থানে। আগরতলার ভোলাগিরিতে গ্যালারি, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরিষেবা মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সিপাহীজলা জেলার দয়ারাম এলাকায় একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, টাকারজোলাতে একটি নূতন কমিউনিটি হেলথ সেন্টার, ধলাই জেলার 82 মাইল এলাকায় একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলার নিহালনগরে একটি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমি 2025-26 অর্থ বছরে ধলাই জেলার মরাছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়িতে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। আমি উল্লেখ করতে চাই যে সিপাহীজলা জেলা গঠনের পর সেখানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য একটি আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। এই উদ্দেশ্যে বিশ্রামগঞ্জ উপযুক্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং এই প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার্স নির্মাণের জন্য 45,57,00,000 টাকা অতিরিক্ত অনুদান বরাদ্দের অনুমোদন করা হয়েছে, যার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে। যেহেতু খোয়াই জেলা হাসপাতালে বর্তমান পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অপ্রতুল, তাই এই হাসপাতালেও আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয়। এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় জমি খোয়াইতে চিহ্নিত করা হয়েছে এবং প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার্স নির্মাণের জন্য 48,95,00,000 টাকা ব্যয়ে অনুদান বরাদ্দের অনুরোধ করা হয়েছে, যার জন্য সহায়ক পরিকাঠামো রাজ্য সরকার প্রদান করবে। PMJAY এবং CMJAY 2023 সালে চালু হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ, রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসার জন্য ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে ট্যাপানি 150 শয্যা বিশিষ্ট গোমতী জেলা হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। এই সম্প্রসারণ আওতায় একটি পৃথক OPD কমপ্লেক্স নির্মাণ করা হবে, আইসোলেশন ব্লক স্থাপন করা হবে, MCH ভবনটি সম্প্রসারণ করে 2টি নতুন ওয়ার্ড সংযোজন করা হবে, হাসপাতালের সাথে রোগী এবং তাদের স্বজনদের প্রতীক্ষালয় বিশ্রামাগার নির্মাণ করা হবে, যার সাথে একটি কমন স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ করা হবে, অ্যাম্বুলেন্স স্টাফ এবং অন্যদের জন্য পার্কিং স্থল গড়ে তোলা হবে। ট্রমা বিল্ডিং থেকে মর্গ পর্যন্ত র্যাম্পওয়ে নির্মাণ করা হবে। এই নির্মাণ কাজগুলি সম্পাদনের জন্য প্রাথমিকভাবে 10 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থ বছরে। সাম্প্রতিক রাজ্য সরকার পানিসাগর, কুমারঘাট এবং করবুকে মহকুমা হাসপাতাল স্থাপন করেছে এবং জিরানিয়া কমিউনিটি হেলথ সেন্টারটিকে 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল উন্নীত করা হচ্ছে। সিপাহীজলা জেলার অন্তর্গত জম্পুই জেলা মহকুমা এবং পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত মোহনপুর মহকুমায় কোনো মহকুমা হাসপাতাল নেই, সেই জন্য টাকারজোলায় 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এবং সিদাই মোহনপুরে 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, এই দুটিকে 50 শয্যা বিশিষ্ট মহকুমা উন্নীত করার প্রস্তাব রাখছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, মোহনপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি এজিএমসি এবং জিপিপি হাসপাতালের গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণের কেন্দ্র হিসাবে কাজ করে। প্রস্তাবিত এই মহকুমা হাসপাতালগুলি বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি পরিষেবা, ডায়াগনস্টিক পরিষেবা, পরামর্শদান, অপারেশন থিয়েটার, রক্ত সংরক্ষণ, প্রেসার সুইং, এক্সপ্রেশন প্ল্যান্ট এবং ইত্যাদি সব বিভিন্ন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে এবং ফার্স্ট রেফারেল ইউনিট হিসাবেও কাজ করবে। ত্রিপুরা হাসপাতালে বর্তমান ভবনটি সংস্কার করা হবে, কারণ ভবনটি 50 বছরের বেশি পুরনো হয়ে গেছে। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 15 কোটি টাকার ব্যবহৃত রাখা হয়েছে 2025-26 অর্থ বছর। রাজ্যের জনগণ যাতে উন্নত মানের সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা অনায়াসে পেতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য সরকার আগরতলা 100 শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি বা টার্সিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এই হাসপাতাল একই ছাদের তলায় চক্ষু সংক্রান্ত রোগের প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা, অন্ধত্ব প্রতিরোধ এবং জটিল চক্ষু রোগের সার্বিক সমাধান প্রদানে সক্ষম হবে এবং এই জন্য সমস্ত ধরনের আধুনিক রোগ নির্ণয় সম্পর্কিত ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যন্ত্রপাতির সংস্থান এখানে থাকবে। এর পাশাপাশি এই হাসপাতালটি চক্ষু চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে কার্যকর হবে। চক্ষু বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদারদের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসাবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কাজকর্ম সমাধানের জন্য মোট বাজেটে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সেমি ফার্নিশ সরকারি আবাসন পর্যায়ক্রমে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 100 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ওএনজিসি তাদের সিএসআর তহবিল থেকে এজিএমসি জিবিপি হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড স্থাপনের জন্য 34 কোটি 47 লক্ষ টাকা অনুমোদন করেছে এবং ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহায়ক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য এবং প্রয়োজনীয় পরিষেবা আসবাবপত্রের জন্য অতিরিক্ত 10 কোটি টাকা বরাদ্দ করবে। 2024-25 অর্থ বছরে এজিএমসি জিবিপি হাসপাতালে 2টি সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। লিভার, হার্ট ইত্যাদি অঙ্গদান প্রতিস্থাপন সংক্রান্ত উদ্যোগ সম্প্রসারণের লক্ষ্যে রাজ্য সরকার বহু দশক ধরে অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কাজে অগ্রণী ভূমিকা গ্রহণকারী মোহন ফাউন্ডেশনের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। এজন্য এজিএমসি ও জিবিপি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে প্রাথমিকভাবে 10 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরা অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল প্রথমে 1873 সালে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের উদ্যোগে 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হিসেবে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনকালে 1900 সালের গোড়ার দিকে এই হাসপাতালটি সম্প্রসারিত হয় ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল নামে এর নূতন নামকরণ হয়। বর্তমানে এই হাসপাতালটি 608 শয্যা বিশিষ্ট সুপ্রশস্ত একটি হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন 1200 থেকে 1500 বহির্বিভাগের রোগী স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে থাকেন। এখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। হাসপাতালের ঐতিহাসিক ভবনের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে হেরিটেজ ভবনটির রেট্রোফিটিং এবং পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবনটির সংরক্ষণ উন্নয়নের জন্য 5 কোটি 75 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবনকারী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর বর্ধিত হারে ঘন ঘন HIV পরীক্ষার জন্য প্রতিটি জেলায় মোবাইল আইসিটিসি ভ্যান চালু করার পরিকল্পনা গ্রহণ করার প্রস্তাব রাখছি। এ উদ্দেশ্যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন থেকে প্রাপ্ত সহায়তার পাশাপাশি রাজ্য সরকার এই কাজে আর্থিক সহায়তা করবে। এই মোবাইল ভ্যানগুলি HIV প্রতিরোধ NACP 5 এর 95 স্ট্র্যাটেজি অর্জন সুনিশ্চিত করবে। রাজ্য সরকার ইতিমধ্যে 8টি জেলাভিত্তিক নেশামুক্তি কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। এই সেন্টারগুলি আন্ডার টার্গেটেড ইন্টারভেনশন NGO দ্বারা ইনজেকশন ব্যবহারকারী মাদকাসক্তদের জন্য কাজ করবে। তৎসঙ্গে 5টি অতিরিক্ত টার্গেটেড ইন্টারভেনশন NGO-কে কোয়াই, সিপাহীজলা, ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় পরিযায়ী শ্রমিক MSN এবং রূপান্তরকামীর জন্য নিযুক্ত করা হবে। এ উদ্দেশ্যে 40 কোটি টাকা ব্যয় করা হবে। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ত্রিপুরা রাজ্যের 100টি বিদ্যালয়ে
রেড রিবন ক্লাব স্থাপন করার অনুমোদন দিয়েছে। পাইলট ভিত্তিতে এইডস এর বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এই স্কুলগুলো কাজ করবে। এই ক্লাবগুলি প্রশিক্ষণপ্রাপ্ত নোডাল শিক্ষক, এনএসএস প্রোগ্রাম অফিসারের তত্ত্বাবধানে সারা বছর জুড়ে এইডস এবং ইনজেক্টিং ড্রাগ ইউজ ও তার কুফল সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করবে। খাদ্য জনসংখ্যা ও ভোক্তা বিষয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 2024-25 অর্থবছর জানুয়ারি 2025 পর্যন্ত এনএফএসএ উপভোক্তাদের বিনামূল্যে 1,34,000 মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে, যার জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 523 কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। 2024 সালের আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অতিরিক্ত 10 কেজি চাল প্রতি পরিবার পিছু বিনামূল্যে 2 মাসের জন্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বরাদ্দ করা হয়। এই সময়কালে 18,000 মেট্রিক টন ফর্টিফাইড চাল ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে বিতরণ করা হয়, যার জন্য সরকারের কোষাগার থেকে 70 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 100টি নির্বাচিত বিদ্যালয় এবং 18টি কলেজ বিদ্যালয়ে কনজিউমার ক্লাব স্থাপন করা হয়েছে। এই ক্লাবগুলির মাধ্যমে সেমিনার, ইন্টারেক্টিভ অধিবেশন এবং নিউজ লেটার প্রকাশ করা হচ্ছে, যা শিক্ষার্থী ও সমাজের মধ্যে ভোক্তা অধিকার সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যকর চালিয়ে যেতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। মিজোরাম থেকে বাস্তুচ্যুত হয়ে ত্রিপুরায় পুনর্বাসিত ভূ পরিবারগুলিকেও টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশনের সিস্টেমের আওতায় আনা হয়েছে, যাতে তাদের খাদ্য ও পুষ্টিগত নিরাপত্তা সুনিশ্চিত হয়। এখন পর্যন্ত মোট 23,635 জন ব্যক্তি সমন্বিত 6,797টি পারিবারিক পিডিএস এর আওতায় আনা হয়েছে। 2025-26 অর্থ বছরে কৃষকদের কল্যাণে ধান সংগ্রহের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে 40,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এমএসপি, মিলিং খরচ, পিপিপি পরিচালনা ব্যয় ইত্যাদি মিলিয়ে 120 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হবে। জনজাতি কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকার সবকা সাথ সবকা বিকাশ, সরকার সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই আদর্শকে সমুন্নত রেখে আমাদের জনজাতি ভাই বোনদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সর্বোচ্চ প্রয়াসে নিরন্তর রত রয়েছে। জনজাতি পরিবারবর্গের আর্থসামাজিক উন্নয়নের জন্য চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 23,177 হেক্টর রাবার বাগিচা তৈরির মাধ্যমে 28,149টি পরিবার লাভবান হয়েছে। 83 জন তফসিলি জনজাতিভুক্ত যুবক যুবতীকে রাজ্য জনজাতি বিকাশ নিগম থেকে সফট লোন প্রদান করা হয়েছে। 2,073 জন তফসিলি জনজাতিভুক্ত ব্যক্তিকে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার আওতায় আয় ও জীবিকা সৃষ্টিকারী কর্মকাণ্ডের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জনজাতি উন্নয়নের জন্য বিশেষ অর্থনৈতিক বিকাশ প্যাকেজের অংশ হিসাবে 500টি সেলাই মেশিন এবং 55টি রিক্সা প্রদান করা হয়েছে এবং 100টি পরিবারকে শূকর পালনের জন্য সহায়তা করা হয়েছে। তফসিলি জনজাতিভুক্ত পরিবারবর্গের আর্থসামাজিক বিকাশের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নের ত্রিপুরা রুরাল ইকোনমিক রোড অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টের অর্থাৎ ট্রেস্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পটি 6টি প্রজেক্ট ইমপ্লিমেন্টিং ইউনিট অর্থাৎ পিআইইউ এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 33,165 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। 33,493 জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং নবম দশম শ্রেণীভুক্ত 11,534 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে পাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। স্কলারশিপ ও স্টাইপেন্ড ছাড়াও রাজ্য সরকার 6,862 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে মেধা পুরস্কার প্রদান করেছে। 2,054 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং 9,944 জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস অর্থাৎ এসইউসির আওতায় বিশেষ কোচিং প্রদান করা হচ্ছে। তফসিলি জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা ইত্যাদি বিকাশের জন্য 62টি তফসিলি জনজাতি ছাত্রী নিবাসে এবং 99টি তফসিলি জনজাতি ছাত্রাবাসে ভলিবল, ফুটবল, ক্যারাম বোর্ড এবং ক্রিকেট খেলার সরঞ্জাম প্রদান করা হয়েছে। ত্রিপুরা স্টেট একাডেমি অব ট্রাইবাল সেন্টার জনজাতি সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র পরিণত হয়েছে। একাডেমির ছাত্রছাত্রীদের উপস্থাপনা সারা দেশে প্রশংসিত হয়েছে। সাম্প্রতিককালে এই একাডেমিটি বিভিন্ন রকম পারফরমেন্স প্রদর্শনের উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। এই প্রতিষ্ঠানে উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত জনজাতীয় গৌরব মেলা 2025-এ প্রথম স্থান অধিকার করেছে এবং 52 জানুয়ারি 2025-এ নয়াদিল্লি ভারত মণ্ডপে
অনুষ্ঠিত 28তম জাতীয় যুব উৎসব লোকনৃত্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য রাজ্য সরকার জনজাতি বাদ্যযন্ত্র আদির কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। এই সকল জনসম্প্রদায়ের জন্য মহকুমা, জেলা এবং রাজ্য স্তরের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হবে। এই উদ্দেশ্যে 3 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। আমি আনন্দের সঙ্গে এই মহতী সভাকে অবগত করতে চাই যে ভারত সরকার জনজাতি অধ্যুষিত অঞ্চল এবং বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান ঘোষণা করেছে, যা পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, জীবিকা নির্বাহ ইত্যাদি বিষয়ে যে ক্রিটিক্যাল গ্যাপগুলি রয়েছে সেগুলির সমাধানের মাধ্যমে তার লক্ষ্য পূরণ করবে। এই মিশনটি আগামী 5 বছরে আমাদের রাজ্যে 392টি ভিলেজকে কাজ করবে। 2025-26 অর্থবর্ষে চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 20,745 হেক্টর জমিতে রাবার চাষ করা হবে। 10টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ করা হবে। 3টি 100 শয্যাবিশিষ্ট একটি হোস্টেল স্থাপন করা হবে এবং 50 শয্যাবিশিষ্ট 7টি নতুন একটি এসটি হোস্টেল স্থাপন করা হবে। 36টি এসটি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদেরকে পরিষ্কার পানীয় জল প্রদান করার জন্য ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় নাম করা বিভিন্ন সংস্থার মাধ্যমে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত মান সম্পন্ন কোচিং সুবিধা প্রদান করার লক্ষ্যে, যাতে যেই হার বৃদ্ধি পায়। যথোপযুক্ত তত্ত্বাবধানে এবং যেই মেইন, নিট, ইউপিএসসি ইত্যাদি সর্বভারতীয় পরীক্ষায় তাদের সাফল্যের হার বৃদ্ধি পায়। যথোপযুক্ত তত্ত্বাবধানে আরও বেশি সংখ্যক জনজাতি ছাত্রছাত্রী আইএএস, আইপিএস এবং আইএফএস জাতীয় সর্বোচ্চ স্তরের সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে ইউপিএসসির মাধ্যমে। এই জন্য 25-26 অর্থবর্ষে 3 কোটি 10 লক্ষ টাকা ব্যয় করা বরাদ্দ করা হয়েছে। বর্তমান অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে বাজেট বরাদ্দ অতিরিক্ত 169 কোটি 82 লক্ষ টাকা প্রদান করেছে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদকে মোট 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করবে। এই অর্থরাশি অতিরিক্ত হিসাবে প্রকল্প ভিত্তিক পরিকাঠামো উন্নয়নের জন্য RIDF এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট থেকেও অর্থ বরাদ্দ করা হবে। ট্রাইবাল সাবপ্ল্যান অর্থাৎ TSPর আওতায় 7,148 কোটি 85 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ট্রাইবাল সাবপ্ল্যানের আওতাভুক্ত অধিকাংশ অর্থরাশি TTADC এলাকায় ব্যয়িত হবে। তফসিলি জাতি কল্যাণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার তফসিলি জাতিগোষ্ঠীর জনসাধারণের সর্বাঙ্গীন বিকাশের উপর সার্বিক জোর দিচ্ছে। 2024-25 অর্থ বছরে তফসিলি জাতিভুক্ত 17,302 জন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। 6,784 জন ছাত্রছাত্রীকে ডক্টর BR আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। নবম ও দশম শ্রেণীর 8,700 জন ছাত্রছাত্রী প্রাক মাধ্যমিক স্কলারশিপের মাধ্যমে লাভবান হবে। অপরদিকে 23,300 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরবর্তী স্কলারশিপের মাধ্যমে লাভবান হবে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার মাধ্যমে তফসিলি জাতি অধ্যুষিত গ্রামে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে, যেমন পোল্ট্রি শেল্টার, সোলার স্ট্রিট লাইট, বাউন্ডারি ওয়াল, ওয়াটার ট্যাঙ্ক, পাকা ড্রেন, ব্রিক সোলিং রোড, বক্স কালভার্ট, অঙ্গনারী নির্মাণ এবং সাবমার্সিবল পাম্প, ক্ষুদ্র ব্যাসের ডিপ টিউবওয়েল ইত্যাদি স্থাপন করা হবে। তার জন্য 2 কোটি 73 লক্ষ টাকা ব্যয়িত হবে। 2025-26 অর্থবর্ষে তফসিলি জাতি কল্যাণ দপ্তর 20,000 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার জন্য 2 কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া 9,500 জন নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক স্কলারশিপ প্রদান করা হবে। এর জন্য রাজ্যের 10% ব্যয়ভার হিসাবে 39 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। 23,500 জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হবে। এর জন্য রাজ্যের 10% ব্যয়ভার হিসাবে দরকার হবে 6 কোটি 38 লক্ষ টাকা। 8,140 জন ছাত্রছাত্রীকে ডক্টর BR আম্বেদকরের মেধা পুরস্কার প্রদান করা হবে, যার জন্য 80 লক্ষ টাকা লাগবে। তাছাড়া 480 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে, যার জন্য 2 কোটি 40 লক্ষ টাকা লাগবে। PM-AJAY প্রকল্পের গ্র্যান্ট ইন এইড কম্পোনেন্ট থেকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য এবং নির্বাচিত 32টি তফসিলি জাতি অধ্যুষিত গ্রামে গ্যাপ ফিলিং ওয়ার্কের জন্য উক্ত প্রকল্পে আদর্শ গ্রামে কম্পোনেন্টের খাতে যে টাকা পাওয়া যাবে তার অবশিষ্ট অর্থরাশি থেকে 4 কোটি 81 লক্ষ টাকা ব্যয় করা হবে।
আসন্ন 2025-26 অর্থবর্ষে তফসিলি জাতিভুক্ত ছাত্রদের ছাত্রাবাসে আইটি পরিকাঠামো গড়ে তোলার তফসিলি জাতিভুক্ত পরিবারগুলির আয় বৃদ্ধি করার জন্য আমি মুরগি ও হাঁস পালন সংক্রান্ত একটি প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এছাড়াও তফসিলি জাতিভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ী যারা মাছ, শুকনো মাছ এবং সবজি বিক্রি করবেন তাদের আর্থিক সাহায্য করা হবে। অন্যান্য পশ্চাৎপদ জনরাষ্ট্রীয় ওবিসি ওয়েলফেয়ার রাজ্য সরকার ওবিসি কল্যাণ দপ্তরের রাজ্যের ওবিসি অংশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে। বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে, যেমন বিভিন্ন স্কলারশিপ যোজনা, রাজ্য সরকার পরিচালিত ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি স্বর্ণ পদক এবং মেধা পদক, ওবিসি অংশের অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা, দরিদ্র ওবিসি অংশের রোগীদের নিউক্লিয়ার বাজেট স্কিমের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে বিগত 44,727 জন বেনিফিশিয়ারি লাভবান হয়েছেন এবং যার আর্থিক মূল্য হল 47,51,00,000 টাকা। এছাড়াও 2024-25 অর্থবর্ষে শেষে অবধি আনুমানিক 46,000 বেনিফিশিয়ারি লাভবান হবে, যার আর্থিক মূল্য আনুমানিক 50 কোটি টাকা। এর সাথে পশ্চিম ত্রিপুরা হাপানিয়াস্থিত মহিলা পলিটেকনিক কলেজে একটি 200 শয্যা বিশিষ্ট বালিকা আবাস স্থাপনের কাজ হাতে নেওয়া হবে। ভারত সরকারের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের আর্থিক সহায়তা, ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেকার ওবিসি যুব সম্প্রদায়কে স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম সহজ শর্তে ঋণ এবং বিভিন্ন প্রকার বাণিজ্য করার জন্য দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিচ্ছে। 2024-25 অর্থবর্ষে 97 জন বেনিফিশিয়ারি এই কর্মকাণ্ডের দ্বারা লাভবান হয়েছেন, যাতে ব্যয় হয়েছে 1,78,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষে রাবার চাষের সাথে যুক্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের ল্যাটেক্স সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণ প্রাপকদের প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে। সংখ্যালঘু কল্যাণ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার সংখ্যালঘু সহ সমাজের সকল অংশের সার্বিক উন্নয়নের উপর সমধিক গুরুত্ব আরোপ করেছে। রাজ্য উন্নয়ন অগ্রগতির যাত্রায় কোনো অংশের মানুষ যাতে পিছিয়ে না পড়ে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে সুনিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াকফ সম্পত্তি সুরক্ষার জন্য 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার 63 লক্ষ টাকা ব্যয় করেছে এবং ওয়াকফ বোর্ডকে অনুদান হিসাবে 77 লক্ষ টাকা প্রদান করেছে। 2024-25 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত 12টি ব্লকে আর্থসামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এইসব সংখ্যালঘু অধ্যুষিত ব্লক বিদ্যালয় সংগ্রহ, ছাত্রাবাস, অঙ্গনারী কেন্দ্র নির্মাণের জন্য 17,50,00,000 টাকা ব্যয় করা হচ্ছে। 2024-25 সালে স্কলারশিপ খাতে বাজেট বরাদ্দ ছিল 8,50,00,000 টাকা এবং 3,730 জন ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার জন্য 73 লক্ষ টাকা ব্যয়িত হয়েছে। 605 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য 3,02,00,000 টাকা ব্যয় করা হয়েছে। 13 জন ব্যবসায়ী এবং 16 জন শিক্ষার্থীকে ত্রিপুরা মাইনরিটি ওয়েলফেয়ার কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়েছে। পবিত্র হজ যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে 42 জন তীর্থযাত্রী আর্থিক সহায়তা হিসাবে 55 লক্ষ টাকা ব্যয়িত হবে। 2025-26 অর্থ বছরে ওয়াকফ সম্পত্তি উন্নয়ন ও সুরক্ষার জন্য 1,20,00,000 টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংরক্ষিত সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সমাধানের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলিতে আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক ছাত্র খাতে 9,35,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2025-26 অর্থ বছর নজরুল ছাত্রাবাসের নির্মাণ কাজ সম্পন্ন হবে, এই জন্য 3,51,00,000 টাকা ব্যয়িত হবে। দুস্থ সংখ্যালঘু পরিবারগুলি জীবনযাত্রা বাড়ানোর জন্য আমি এক নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি। এই প্রকল্পের জন্য 2025-26 অর্থ বছরে প্রাথমিকভাবে 1,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয়, সমাজের অনগ্রসর ও অবহেলিত অংশকে সামাজিক নিরাপত্তা প্রদান করার বিষয়টিকে আমাদের সরকার সর্বদাই অগ্রাধিকার দিয়ে আসছে। সরকার সামাজিক ভাতার পরিমাণ মাসিক 700 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 4,08,727 জন বেনিফিশিয়ারিকে বিভিন্ন যোজনার আওতায় সামাজিক ভাতা প্রদান করা হয়েছে, যার জন্য 518,11,00,000 টাকা ব্যয় হয়েছে। আমাদের সরকার বিশেষভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গজনদের সমান সুযোগ, তাদের অধিকার রক্ষা এবং তাদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে
ত্রিপুরা রাজ্য নীতিমালা ঘোষণা করেছে, যার নাম হল ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটি 2024। রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অর্থাৎ দিব্যাঙ্গজনদের জন্য বিবাহ অনুদান এবং পুনর্বাসন অনুদানও চালু করেছে। 18 বছর বয়স হওয়ার পর বিভিন্ন কেয়ার ইনস্টিটিউশন থেকে যে সমস্ত দিব্যাঙ্গজন বিদায় নেয়, মূলত তাদের জন্য এই গ্র্যান্ট। তাছাড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সদ্যজাত সন্তানদের চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনার আওতায় 3205 জন গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শৈশব অবস্থা থেকেই শিশুদের প্রতিভা বিকশিত করার জন্য ধলাই জেলার 200টি অঙ্গনারী কেন্দ্রকে আধুনিক উপকরণে সমৃদ্ধ করা হয়েছে। আধুনিক উপকরণগুলির মধ্যে রয়েছে LED টিভি, আরও ওয়াটার ফিল্টার এবং ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ইত্যাদি। 2025-26 অর্থবর্ষে আমি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামক একটি নতুন যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনার আওতায় রাজ্য সরকার অন্তদের পরিবারগুলির কন্যা সন্তানের বিবাহ ব্যয় নির্বাহ করবে, যার জন্য প্রতিটি কন্যা সন্তান পিছু 50,000 টাকা ব্যয় করবে রাজ্য সরকার। মহকুমা স্তরে গণবিবাহের আয়োজন করা হবে, এই উদ্দেশ্যে 10 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন যারা বিভিন্ন কারণে আগরতলা শহরে সেখানে রাত্রি যাপন করতে বাধ্য হয়, তাদের থাকা এবং খাবারের ব্যবস্থা করার জন্য আগরতলাতে ভারত মাতা ক্যান্টিন তথা নৈশ যাত্রী নিবাস অর্থাৎ স্থাপন করার প্রস্তাব রাখছি। এই জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই মহতী সভাকে বড় আনন্দের সাথে জানাতে চাই যে রাজ্য সরকার চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস নামে একটি স্কিম চালু করতে যাচ্ছে, যার আওতায় মানসিকভাবে দিব্যাঙ্গ ব্যক্তিদের 5,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে। বর্তমানে যারা 2,000 টাকা করে ভাতা পাচ্ছেন তাদেরও আরও অতিরিক্ত 3,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই বিষয়ে বিশদ নির্দেশিকা তৈরি করবে। আমি এই যোজনাটির জন্য 40 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখছি। 2025-26 অর্থবর্ষে আগরতলাতে মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি রিক্রিয়েশন সেন্টার স্থাপন করার প্রস্তাব রাখছি। এই সেন্টারটি স্থাপন করার জন্য প্রারম্ভেই 5 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনার আওতায় ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী অন্তদের পরিবারভুক্ত প্রতিটি সদ্যজাত কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যা সেই সব কন্যা সন্তানের 18 বয়স হলে পরে নগদে সে উত্তোলন করা যাবে। এই উদ্দেশ্যে 15 কোটি টাকার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে। গ্রামোন্নয়ন 2024-25 অর্থবর্ষে 22,002টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এই উদ্দেশ্যে 146 কোটি 68 লক্ষ টাকা ব্যয় হয়েছে। PM জনমনের আওতায় আদিম ও দুর্বল জনজাতি গোষ্ঠীর সময় অর্থাৎ PBTদের জন্য 8,221টি ঘরের অনুমোদন হয়েছে এবং তার মধ্যে 8,216টি ঘর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। PM জনমনের আওতায় 221 কোটি 47 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত MGN রেগায় 1,117 কোটি টাকা ব্যয়ে 3 কোটি 41 লক্ষ সমদিবেশ সৃষ্টি করা হয়েছে। ত্রিপুরা রাজ্য সম্পন্নতা অভিযানের আওতায় 100% সম্পৃক্ততা অর্থাৎ স্যাচুরেশন অর্জন করেছে 6টি গুরুত্বপূর্ণ মাপকাঠিতে এবং তা সম্ভব হয়েছে নির্ধারিত সময়ের পূর্বেই। স্বাস্থ্য, পুষ্টি, কৃষি, সামাজিক উন্নয়ন এবং শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এই অর্জন পরিলক্ষিত হয়েছে। রাজ্যের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাই জেলায় এবং অ্যাসপিরেশনাল ব্লক যথাক্রমে গঙ্গানগর, দশদা এবং দামছড়ায়। আমাদের রাজ্য 682টি অমৃত সরোবর নির্মাণের কাজ সম্পন্ন করেছে। এই প্রকল্প বাস্তবায়নে 877.19 একর জমি ব্যবহৃত হয়েছে। রাজ্য সরকার এই অমৃত সরোবরগুলিকে 682টি স্ব এক দলের হাতে তুলে দিয়েছে। রাজ্য সরকার অমৃত সরোবরের পরবর্তী পর্যায়ে আরম্ভ হতে যাচ্ছে এবং তার জন্য ইতিমধ্যে 112টি স্থান চিহ্নিত করেছে। 2025-26 অর্থবর্ষে MGN রেগার আওতায় প্রত্যাশিত অর্থের পরিমাণ হল 1,360 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় 1,458 কোটি টাকা এবং TRLM-এর আওতায় 475 কোটি টাকা। পেটাতলে একটি 500 আসন বিশিষ্ট টাউন হল নির্মাণ করা হবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7 কোটি 61 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে 12,663 জন গ্রামীণ দরিদ্র পরিবারভুক্ত মহিলাকে স্ব-সহায়ক দলের অন্তর্ভুক্ত করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 121টি ভিলেজ অর্গানাইজেশন
এবং 20টি ক্লাস্টার লেভেল ফেডারেশন গঠন করা হয়েছে। রিভলভিং ফান্ড হিসাবে 14,33,00,000 টাকা 3,595টি স্বসহায়ক দলকে প্রদান করা হয়েছে এবং কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড হিসাবে 4,081টি স্বসহায়ক দলকে 68,01,00,000 টাকা প্রদান করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 13,160টি স্বসহায়ক দলকে বিভিন্ন আয় সৃষ্টিকারী কর্মকাণ্ডের বৃদ্ধি ও বিকাশের জন্য সর্বমোট 320,42,00,000 টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। সর্বমোট 1,133 জন কমিউনিটি সার্ভিস প্রোভাইডারকে নিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন কৃষি সখী, পশু সখী, মৎস্য সখী এবং কৃষি উদ্যোগ সখীরা। এখন পর্যন্ত 83,424 জন স্বসহায়ক দলের মেন্টরদের লাখপতি দিদি বানানো হয়েছে বিভিন্ন উদ্যোগ হস্তক্ষেপের মাধ্যমে। 2025-26 অর্থবর্ষে 3,500টি সমষ্টি ভিত্তিক প্রতিষ্ঠান তথা স্বসহায়ক দলকে আরো শক্তিশালী করে তোলার জন্য রিভলভিং ফান্ড প্রদান করা হবে এবং 4,500টি স্বসহায়ক দলকে একটি কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড প্রদান করা হবে। এ উদ্দেশ্যে 75 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। 1,14,630 জন মহিলাকে সম্ভাব্য লাখপতি দিদি হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন সদর্থক হস্তক্ষেপের মাধ্যমে সম্ভাব্য লাখপতি দিদিদের আয়ের স্তর বৃদ্ধি করা হবে, যাতে তারা প্রগতির পথে এগিয়ে পারেন এবং লাখপতি দিদি হয়ে উঠতে পারেন। পঞ্চায়েত ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025 আওতায় 60টি পুরস্কার বিজয়ের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে পঞ্চায়েত দপ্তর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। উক্ত প্রতিযোগিতায় সারা দেশ থেকে 2,50,000 পঞ্চায়েত অংশগ্রহণ করে। এই পুরস্কারগুলি স্থানীয় গ্রামীণ স্বশাসিত প্রতিষ্ঠানগুলির সমষ্টি উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাপনা পরিচালনায় রাজ্যে উৎকর্ষকে প্রতিফলিত করে এবং সেই সঙ্গে রাজ্য সরকারের গ্রাম উন্নয়নের প্রতি দায়বদ্ধতাকে বোঝায়। 2024-25 অর্থবর্ষে 10,433 জন নির্বাচিত অংশগ্রহণকারীকে প্রশিক্ষিত করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে NLU ত্রিপুরা, কেরালা ইনস্টিটিউট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ও সিপার্ডের মতো প্রতিষ্ঠানসমূহের সাথে পার্টনারশিপ করা হয়েছে। RGSA প্রকল্পের অধীনে 37টি পঞ্চায়েত ভবন নির্মিত হয়েছে এবং আরও 21টি ভবন নির্মাণের কাজ চলছে। উত্তর ত্রিপুরা ও খোয়াই জেলায় 2টি DPRCর নির্মাণ কাজ চলছে। রাজ্য জুড়ে সর্বমোট 58টি ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারকে উন্নীতকরণের কাজও চলছে। 8টি RLB-কে পঞ্চায়েত লার্নিং সেন্টারে উন্নীতকরণে নির্বাচিত করা হয়েছে। 475টি পঞ্চায়েতের প্রতিটিতে একটি করে কম্পিউটার সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন উন্নয়নমূলক ও মৌখিক পরিষেবামূলক অভিযোগ সমূহকে দ্রুত এবং কার্যকরভাবে সমাধানের জন্য আমার সরকার নামক একটি উন্নত মানের ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল চালু হওয়ার পর থেকে এখন অবধি 60,000 অভিযোগ তোলা হয়েছিল এবং যার মধ্যে 98% অভিযোগের নিষ্পত্তি হয়েছে। PRI এর জনপ্রতিনিধিদের ট্রেনিং, নিউজ অ্যানালিসিস এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের মূল্যায়ন করার জন্য সিপার্ডের সঙ্গে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যস্তরীয় পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে সার্টিফিকেশন কোর্স চালু করার জন্য ন্যাশনাল ল ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করা হয়েছে। এই ইউনিভার্সিটি RLB-গুলিতে অ্যানুয়াল ইলেকশন প্ল্যান প্রস্তুতিতে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করবে। পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউট সংস্কারের জন্য 14,05,00,000 টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আমি 2025-26 অর্থ বছরে RGS-এর অধীনে পশ্চিম ত্রিপুরা জেলায় 2 কোটি টাকা ব্যয়ে একটি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার গড়ে তোলার প্রস্তাব করছি। রাজ্যের 27টি পঞ্চায়েতের প্রতিটিতে একটি করে পঞ্চায়েত লার্নিং সেন্টার এবং 61টি পঞ্চায়েত ভবন নির্মাণ করা হবে এবং এই কাজের জন্য 22,02,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি 2025-26 অর্থবর্ষে সমস্ত সভাধিপতিদের কার্যালয়ের জন্য নতুন গাড়ি প্রদান করার প্রস্তাব করছি। পানীয় জল সরবরাহ কেন্দ্র এবং রাজ্য সরকার অন্যতম প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে নিরাপদ পানীয় জল সরবরাহ করা। রাজ্য সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন করে চলেছে। জল জীবন মিশন চালু হওয়ার আগে রাজ্যে মাত্র 24,502টি অর্থাৎ 3.3% গ্রামীণ পরিবারে পানীয় জল সরবরাহের জন্য নল সংযোগ ছিল। 2019 সালে জল জীবন মিশন শুরু হওয়ার পরে থেকে এই পর্যন্ত রাজ্যের 6,16,122টি অর্থাৎ 82.06% গ্রামীণ পরিবার ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন প্রদান করা হয়েছে। গত 5 বছরে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার মোট 3,221 কোটি
11 লক্ষ টাকা ব্যয় করেছে। 2025-26 অর্থ বছরে রাজ্যের অবশিষ্ট সমস্ত গ্রামীণ পরিবারকে পানীয় জল সংযোগ আওতায় আনতে 568টি গভীর নলকূপ, 1114টি ক্ষুদ্র ব্যাসের গভীর নলকূপ ও 284টি নতুন উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের এবং সেই সাথে 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা চলছে। শৌচ এবং স্বচ্ছতা এবং সম্পদ রক্ষণাবেক্ষণ। 2014 সালে চালু হওয়া স্বচ্ছ ভারত মিশন ভারতের গ্রামীণ অঞ্চলগুলিকে ওপেন ডেফিকেশন ফ্রি করার মাধ্যমে এক অভাবনীয় রূপান্তর ঘটিয়েছে। বর্তমানে এই মিশনের লক্ষ্য হচ্ছে ODA+ উদ্যোগ, যার মাধ্যমে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় সমাজে অংশগ্রহণ সুনিশ্চিত করে প্রযুক্তি অন্যান্য প্রকল্পের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। 2024-25 অর্থ বছরে ত্রিপুরার 25,666টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 170টি সামাজিক গণশৌচাগার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে 2,626টি কমিউনিটি কম্পোস্ট পিট এবং 612টি সেগ্রিগেশন শেড এবং 668টি বর্জ্য পরিবহন যান এবং 3টি গ্রামীণ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও 1,603টি কমিউনিটি সকপিট, লিসপিট, ম্যাজিক পিট এবং 594টি ড্রেনেজ চ্যানেল দূষণ জল ব্যবস্থাপনার জন্য নির্মাণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য 25,930টি ISHL এবং 471টি CSC, 293টি সেগ্রিগেশন শেড, 493টি ওয়েস্ট ট্রান্সপোর্ট ভেহিকেল, 15টি PWM ইউনিট, 12,194টি কমিউনিটি সকপিট, লিসপিট এবং ম্যাজিক পিট, 3,573টি ড্রেন এবং 15টি ফিকল স্ল্যাশ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজগুলি সমাধানের জন্য 148,68 টাকা ব্যয় করা হয়েছে। বন। ভারত সরকারের বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রকের উদ্যোগে এক পেড় কে নাম অভিযান বাস্তবায়নে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অভিযানের আওতায় ত্রিপুরা বন দপ্তর উদ্যোগে সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণের মাধ্যমে 34,25,133টি চারা গাছ রোপণ করা হয়েছে। 2024 সালে 5 জুলাই ত্রিপুরা বন দপ্তর একটি গণ বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সফলভাবে সংগঠিত করেছে। সকাল 10টা থেকে 10টা 5 পর্যন্ত 5 মিনিটে সারা রাজ্যে 6,21,551টি চারা গাছ রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, CAPF, ত্রিপুরা পুলিশ, JFMC, EDC, BMC সদস্যগণ সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে পরিবেশ ভারসাম্য রক্ষা ও বন সৃজনের উদ্দেশ্যে 9,856 একটা এলাকা বনায়নের আওতায় আনা হয়েছে। এছাড়া রাস্তার ধারে 313 কিলোমিটার দীর্ঘ এলাকায় এবং 24 কিলোমিটার দীর্ঘ নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ত্রিপুরা জাইকা প্রকল্পের অধীনে 10,000 হেক্টর অবক্ষয়প্রাপ্ত বনভূমি সফলভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় যুবক ও মহিলাদের দক্ষতা বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁশভিত্তিক হস্তকারু শিল্প, মৎস্যচাষ, শূকর প্রতিপালন, বেকারি, আচার প্রস্তুতি, মোমবাতি তৈরি, শুকনো মাছ প্রক্রিয়াকরণ, পরিবেশ বান্ধব পর্যটন ইত্যাদির মাধ্যমে 5 সহস্রাধিকেরও বেশি বেনিফিশিয়ারি স্বনির্ভর হয়ে উঠেছেন। জার্মান KfW অর্থায়নে ক্লাইমেট রিসাইলিস অফ ফরেস্ট ল্যান্ডস্কেপ ইন ত্রিপুরা নামক বাইরে থেকে সাহায্যপ্রাপ্ত প্রকল্প বা ত্রিপুরা IGDC2 প্রকল্পটি বর্তমানে ধলাই জেলার আমবাসা, সালেমা, দুর্গাচমনি, মনু, ছামনু, গন্ডাচর, রৈসাবাড়ি ও গঙ্গানগর এই 8টি ডেভেলপমেন্টাল ব্লক এবং উত্তর ত্রিপুরা জেলার জম্পহিল, দশদাও, দামছড়া এই 3টি ডেভেলপমেন্টাল ব্লকের 129টি গ্রাম বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ 32.90 মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 253 লক্ষ টাকা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছেন এমন জনগোষ্ঠী তথা প্রায় 1,30,000 মানুষ উপকৃত হবেন। 2020-21 সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে 3,228.3 হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। এনহ্যান্সিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট নামক একটি নতুন প্রকল্প বিশ্ব ব্যাংকের সহায়তায় ও ত্রিপুরা বন দপ্তরের মাধ্যমে বাস্তবায়নের পথে। এই প্রকল্পটি রাজ্যের 821টি গ্রামে বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক
আর্থিক সহায়তার অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় বরাদ্দ হয়েছে ১,৭৬৩ কোটি টাকা এবং এই প্রকল্পের সহায়তা পাবে জাইকা আইইডিসি প্রকল্প বহির্ভূত রাজ্যের বন ও নির্ভর জনগোষ্ঠী। 2025-26 অর্থবর্ষে বন দপ্তর বিভিন্ন বনায়ন সম্পর্কিত ক্রিয়াকলাপ তত্ত্বাবধানে বাস্তবায়ন রিয়েল টাইম ডাটা প্রাপ্তির জন্য স্টেট অফ দ্য আর্ট যন্ত্র সম্মিলিত তথ্য প্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তথ্য প্রযুক্তি আমাদের রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে ডিজিটাল ইন্ডিয়া ভার্সিটি ডিভিশনের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর রয়েছে। এই ঐতিহাসিক মাইলফলকের সূচনা হয় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত ভার্সিটি রাজ্যম শীর্ষক রাজ্যভিত্তিক কর্মশালার মাধ্যমে। এই কর্মশালায় এই অঞ্চলে ডিজিটাল ও ভাষাগত ক্ষমতায়নের উন্নতির উদ্দেশ্যে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়। ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার 2010 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে উন্নততর মানের কম্পিউটার ও তথ্য সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে অত্যন্ত শক্তিশালী সাইবার নিরাপত্তা ফ্রেমওয়ার্ক এর সহায়তায় রাজ্য সরকার এই ডাটা সেন্টারের আধুনিকীকরণের 5 বছরের জন্য 65,40,00,000 টাকার প্রকল্প অনুমোদন করেছে। এতে ডাটা ম্যানেজমেন্ট উন্নত হবে, সাইবার নিরাপত্তা বৃদ্ধি পাবে, সরকারি দপ্তরগুলির মধ্যে কাজ করে মসৃণ ও সুসংগত হবে এবং নাগরিকদের জন্য কার্যকর নিরাপদ ও মসৃণ ডিজিটাল পরিষেবা প্রদান নিশ্চিত করা সম্ভব হবে। এর মধ্যে সুশাসন ও সন্তুষ্টি সুনিশ্চিত হবে। রাজ্যে একটি শক্তিশালী স্টার্টআপ পরিবেশ গড়ে তুলতে ত্রিপুরা সরকার 2025-24 জানুয়ারি ত্রিপুরা স্টার্টআপ পলিসি 2024 চালু করেছে। আইটিএস, ই কমার্স, তাঁত হস্তশিল্প, উদ্যানবিদ্যা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের, নির্মাণ, স্বাস্থ্য, মৎস্য চাষ, লজিস্টিক প্রভৃতি খাতে উদ্ভাবন ও বিনিয়োগ আকৃষ্ট করতে এবং স্থানীয় স্নাতকদের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি করতে নীতি গৃহীত হয়েছে। এই নীতির অধীনে প্রধান প্রণোদনা বাকি ইনসেন্টিভ হিসাবে ট্রাইসিট অর্থায়নের রূপে স্বীকৃত স্টার্টআপগুলির জন্য এককালীন 2 লক্ষ টাকা অনুদান, প্রতি মাসে 20,000 টাকা পর্যন্ত পরিচালন ব্যয় পুনরুদ্ধার বা রিএম্বার্সমেন্ট, নারী ও বিশেষভাবে সক্ষম উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত সুবিধা সহ এবং প্রোটোটাইপ ডেভেলপমেন্ট স্টেজ থাকা স্টার্টআপগুলিকে 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করার সংস্থান রয়েছে। এই নীতির আওতায় রয়েছে বাজারজাতকরণ ও প্রচারের জন্য সহায়তা হিসাবে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রদান এবং জিএসটি রিএম্বার্সমেন্ট ও পেটেন্ট ফাইলিং রিএম্বার্সমেন্ট এবং দেশীয় পেটেন্টের জন্য 2 লক্ষ টাকা এবং আন্তর্জাতিক পেটেন্টের 10 লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে। 2025-26 অর্থবর্ষে এই উদ্দেশ্যে 6 কোটি টাকা ব্যবহৃত রাখা হয়েছে। ইনকিউবেশন সহায়তা শক্তিশালী করতে নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের মাধ্যমে ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য 10 লক্ষ টাকা অনুদান এবং পরিচালন ব্যয় সহায়তা হিসাবে প্রতি বছর 5 লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়াও স্টার্টআপ পরিকাঠামো উন্নয়নের জন্য 25 কোটি টাকার ট্রাই ইনফ্রা ফান্ড গঠন করা হবে এবং ত্রিপুরা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের মাধ্যমে বিপুল সম্ভাবনাময় স্টার্টআপগুলিকে 25 লক্ষ থেকে 2 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ সহযোগিতা প্রদান করা হবে। এই কৌশলগত পদক্ষেপগুলি ত্রিপুরাকে প্রত্যাশিত নেতৃস্থানীয় স্টার্টআপের হাবের আসন প্রদান করার পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগকে ত্বরান্বিত করবে। এই লক্ষ্যে আগামী 5 বছরে 47 কোটি টাকা ব্যয় করা হবে। ত্রিপুরা সরকারের উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহ প্রদান করতে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে স্টার্টআপের জন্য ইনকিউবেশন ও ইনোভেশন পার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়ার মধ্য দিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই দূরদর্শী উদ্যোগ রাজ্যের প্রতিভার যথোপযুক্ত ব্যবহার করতে চায়। রাজ্যের স্টার্টআপ সমূহের বিভিন্ন সমস্যা যেগুলির সম্মুখীন তারা হচ্ছে গবেষণা, বিকাশ এবং বিপণনের ক্ষেত্রে। রাজ্যের এই প্রতিভার ভান্ডার ট্যালেন্ট পুলের মধ্যে প্রতি বছর 16,500 সংখ্যক ছাত্রছাত্রী যারা স্থানীয় বিশ্ববিদ্যালয় কারিগরি প্রতিষ্ঠানগুলি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। একটি স্থায়ী কেন্দ্র হিসাবে এই পার্কটি বিভিন্ন তথ্য প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ও তথ্য প্রযুক্তি ব্যতীত অন্যান্য স্টার্টআপ সমূহকে সার্বিকভাবে সহায়তা করবে উন্নত প্রযুক্তি বিকাশের জন্য। প্রয়োজনীয় যন্ত্রাদি প্রদান করে এবং বিপণনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংযোগ স্থাপন করে। এই ইনকিউবেশন এবং ইনোভেশন পার্কটিতে আধুনিকতম সুবিধা সমূহ, যার মধ্যে রয়েছে একসাথে বসে কাজ করার জায়গা, গবেষণাগার সংক্রান্ত পরিকাঠামো এবং প্রয়োজন ভিত্তিক মেন্টরশিপ প্রোগ্রাম প্রাথমিক স্তরে থাকা বিভিন্ন উদ্যোগের জন্য উপযোগী। এই ইনকিউবেশন এবং ইনোভেশন পার্ক স্থাপনের অনুমতি ব্যয় ধরা হয়েছে 108,90,00,000 টাকা। এই উদ্যোগ ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তা রূপায়িত হবে। এই ইনকিউবেশন ইনোভেশন পার্কটি বাণিজ্যিক সাফল্যের একটি উল্লেখযোগ্য ভিত্তিভূমি হয়ে দাঁড়াবে।
যা ত্রিপুরাকে উদ্ভাবন ও স্টার্ট আপ বিকাশের একটি উল্লেখযোগ্য গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করবে। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। 30টি সরকারি মহাবিদ্যালয়ে সুরক্ষিত ওয়াইফাই পরিষেবা বাস্তবায়নের সাফল্য ভিত্তি করে ছাত্র এবং কর্মচারীদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়েছে। এই সাফল্যকেই আমরা এখন রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং হাসপাতালের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ইন্টারনেট পরিষেবা সংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল পরিষেবার ব্যবধান কমিয়ে আনা। রাজ্যের সমস্ত স্কুল এবং হাসপাতালে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য অনুমিত ব্যয় ধার্য করা হয়েছে 18,70,00,000 টাকা। এই উদ্যোগটি সর্বদা সমরূপ ইন্টারনেট পরিষেবা প্রাপ্তি, শিক্ষাক্ষেত্রে উন্নততর ফলাফল রাজ্যের প্রতিটি প্রান্তে স্বাস্থ্য পরিষেবা প্রদানের সুনিশ্চিত হবে। 2025-26 অর্থবর্ষে আমি হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা গ্রহণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করছি, যাতে রাজ্যের প্রত্যাশীদের এই উদ্দেশ্যে বহির্রাজ্যে না যেতে হয়। 2025-26 অর্থবর্ষের উদ্দেশ্যে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দের ঘোষণা করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বরাষ্ট্র পুলিশ, ত্রিপুরা পুলিশ ডাকাতি, চুরি, রাহাজানি, হত্যাকাণ্ড, দাঙ্গা এবং নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন ফৌজদারি আইন যেমন ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ইত্যাদি আইন সমূহের কার্যকর বাস্তবায়নে রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করেছে। আমাদের সরকার ডাইরেক্টরেট অফ প্রসিকিউশনের অধীনে ডিরেক্টর প্রসিকিউশন এবং অন্য 60টি জেলার জন্য ডেপুটি ডাইরেক্টর পদ সৃষ্টি করেছে। এছাড়া বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য ডেপুটি ডাইরেক্টরের অফিসে 70টি বিভিন্ন ধরনের পদ সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অপরাধের তদন্তের জন্য 5টি অত্যাধুনিক মোবাইল ফরেন্সিক ভেহিকেল ক্রয় করা হয়েছে। রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিকে আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ক্রয় করার মাধ্যমে উন্নীত করা হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে প্রযুক্তি উন্নতির সাথে সাথে সমাজে নতুন ধরনের অপরাধের অভিযোগ আসছে। নতুন যুগের এই সমস্ত অপরাধের মধ্যে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম জড়িত অপরাধ, বিদ্যুৎজনিত অপরাধ, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অপরাধ, মানব পাচার, ভয়েস অ্যানালিসিস ইত্যাদি মোকাবিলার জন্য রাজ্য সরকার নিউ এজ ক্রাইম ইউনিট গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের সরকার আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এবং কর্মীদের সহায়ক কাজের পরিবেশ সুনিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন পুলিশ থানা পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থ বছরে পশ্চিম আগরতলা, পূর্ব আগরতলা, বিনুনিয়া, বাইকরা, বাগপাশা ও মধুপুর পুলিশ স্টেশনে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি ধর্মনগর পুলিশ স্টেশনে আবাসন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র জেল, রাজ্য সরকার জুলাই 2024 ই মুলাকাত প্রোগ্রাম চালু করেছে, যা কারাবন্দীদের তাদের পরিবারবর্গের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হতে সক্ষম করেছে। কেন্দ্রীয় সংশোধনাগারের কারাবন্দীদের জন্য আগস্ট 2024 একটি টেলিমেডিসিন ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু করা হয়েছে, যাতে তারা যথাসময়ে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ লাভ করতে পারে। এই উদ্দেশ্যে 2025-26 অর্থবর্ষে আমি পশ্চিম ত্রিপুরার একটি নতুন সাব জেল নির্মাণের প্রস্তাব রাখছি, যার অনুমিত ব্যয় ধার্য করেছে 20 কোটি টাকা। ধলাই জেলা আমবাসে একটি মডেল জেলা সংশোধনাগার নির্মাণ করা। এই কাজের জন্য প্রাথমিকভাবে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অগ্নি নির্বাপক এবং আপৎকালীন পরিষেবা, মনুবাজার, দামচড়া, অম্পি, রেশাবাড়ি এবং ছামরুতে 5টি অগ্নি নির্বাপক কেন্দ্রের স্থায়ী ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। 23,98,00,000 টাকা ব্যয়ে 53টি ওয়াটার টেন্ডার ক্রয় করা হয়েছে এবং তৎসঙ্গে বিশেষ অনুরোধ অর্থাৎ স্পেশাল কল পরিষেবা প্রদানের জন্য 20টি লাইট অপারেশনাল ভেহিকেল ক্রয় করা হয়েছে 2,75,00,000 টাকা ব্যয়ে। জিরালিয়া, মনুবনকল, গঙ্গানগর এবং বক্সনগরে 4টি নতুন অগ্নি নির্বাপক কেন্দ্র অর্থাৎ ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলছে। 2,18,00,000 টাকা ব্যয়ে বাজারঘাটস্থিত অগ্নি নির্বাপক পরিষেবা কেন্দ্র উন্নতিকরণ হবে। 2025-26 অর্থবর্ষে আনিবাজারের সময় করবক, কিল্লা, চেলংটা, ফটিকরায়, টাকারজোলা, পেচারতল এবং তেলিয়ামোড়াস্থিত ফায়ার স্টেশনগুলিতে নতুন ভবন নির্মাণ করা হবে। তাছাড়া অমরপুর, ধর্মনগর, উদয়পুরে অগ্নি নির্বাপক কেন্দ্রগুলি এবং গোমতী জেলা উদয়পুরে ডিভিশনাল ফায়ার অফিসের পুনর্নির্বাচনের কাজ হাতে নেওয়া হবে। রাজস্ব, নিরবচ্ছিন্ন লেনদেন এবং যথাযথভাবে জমি চিহ্নিত করার লক্ষ্যে ইউনিক ল্যান্ড পার্সেল অ্যান্ড আইডেন্টিফিকেশন নম্বর চালু করা হয়েছে, যার মাধ্যমে একটি উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়েছে। 14 সংখ্যা বিশিষ্ট আলফা নিউমেরিক কোড 25,64,000 ভূমিখণ্ডকে প্রদান করার মাধ্যমে, যা রাজ্য সরকারের অন্যতম একটি সংস্থার উদ্যোগ। এই উদ্যোগের জন্য রাজ্যের ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট গত 21 জানুয়ারি 2025 পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছে।
রাজ্য সরকার সশরীরে কার্যালয়ে যাতায়াত ও কাগজপত্রের প্রয়োজনীয়তা কমানোর জন্য ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এর আওতায় অনলাইনে জমির স্থাবর সম্পত্তি নিবন্ধন এবং নিবন্ধনের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ব্যবস্থা চালু করেছে। নাগরিকরা যাতে তাদের জমি সংক্রান্ত লেনদেনের ইতিহাস জমি পরিষেবা পোর্টাল থেকে দেখে নিতে পারে, যা স্বচ্ছতা আনয়ন এবং বিবাদ বিতর্কের মীমাংসা সহায়ক হয়েছে। এছাড়াও জমি নিবন্ধনের তথ্যাদি ল্যান্ড রেকর্ডস পোর্টালে অটো ট্রিগারিং মাধ্যমে আনয়নের কাজটি সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার উদয়পুর মহকুমা অন্তত 400 বর্গ কিলোমিটার জমির উপর ড্রোন সমীক্ষা করেছে। বর্তমান রাজস্ব মানচিত্র আপডেট করার জন্য এই কাজটি সার্ভে অফ ইন্ডিয়ার সাথে মিলে যৌথভাবে সমন্বিত যোজনার আওতায় সম্পন্ন হয়েছে। বর্তমান অর্থবর্ষ জমির খতিয়ান ও নিবন্ধীকরণের তথ্যের সাথে আধার সংযুক্তিকরণ এবং সত্যতা যাচাই করার নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি স্বচ্ছতা আনয়ন বিবাদ মীমাংসা করতে সহায়ক হবে। আমাদের সরকার সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিষেবাকে পৌঁছে দিতে সর্বদাই সচেষ্ট, যার জন্য বিদ্যমান রাজস্ব পরিকাঠামোটিকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ত্রিপুরা সরকার বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে রাজ্যের রাজস্ব পরিকাঠামোকে শক্তিশালী করা হবে। তার জন্য ব্যয় ধরা হয়েছে 193,10,00,000 টাকা। এর মধ্যে উত্তর দক্ষিণ 59 গোমতী জেলা 4টি নতুন জেলা শাসক কার্যালয় ভবন, সোনামুড়া, কুমারঘাট, কৈলাসহর, সাবরুম, উদয়পুর 5টি মহকুমা শাসক কার্যালয় ভবন, এডিএমও সমর্থা এবং এডিএমও সমর্থকদের জন্য 10টি আবাসিক কোয়ার্টার, মহকুমা শাসক 10টি আবাসিক কোয়ার্টার এবং 80টি তহসিল কার্যালয় নির্মাণের কাজ বিভিন্ন যোজনার আওতায় চলছে। 2024-25 অর্থবর্ষে আমবাসা সদর এখন বিশালগড় মহকুমায় 3টি মহকুমা শাসকের কার্যালয় ভবন, সিপাহী জেলা এবং কোয়াই জেলার 2টি সার্কিট হাউস নির্মাণ এবং পশ্চিম ত্রিপুরা জেলায় অতিথি নিবাস এবং গেস্ট হাউস কাম অফিসার ট্রেনিং সেন্টার, এডিএম, এসডিএম, ডিসিএম কর্মচারীদের জন্য 172টি আবাসিক কোয়ার্টার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে মেজর ওয়ার্কসের আওতায়। এই সমস্ত নির্মাণ কাজের সর্বমোট অনুমিত ব্যয় ধার্য করা হয়েছে 140,73,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষের জন্য যে নতুন প্রস্তাব সমূহ আছে সেসব প্রকল্পগুলি হল যথাক্রমে 5টি জেলা প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র, 48টি রেভিনিউ সার্কেল, 224টি তহসিল কার্যালয়ের জন্য ইউপি সংক্রান্ত পরিকাঠামোর বিকাশ ঘটানো, একটি সাইবার সিকিউরিটি তহসিল স্থাপন, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং HAM রেডিও ব্যবহারের মাধ্যমে বিকল্প এবং আপৎকালীন যোগাযোগ ব্যবস্থার বিকাশ, একটি বহুমুখী বিপর্যয় প্রতিরোধী আস্ত নির্মাণ, 240টি স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র স্থাপনের জন্য পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়িত হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ 2024 সালের 28 ফেব্রুয়ারি রাজ্যব্যাপী জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে, যার বিষয়বস্তু ছিল বিকশিত ভারতের জন্য স্বদেশজাত প্রযুক্তি, যা ভারতের বিজ্ঞান ক্ষেত্রের উন্নতিতে স্থানীয়ভাবে বিকশিত উদ্ভাবনী শক্তির গুরুত্বকে তুলে ধরে। মানব কল্যাণের বিজ্ঞান প্রযুক্তি শীর্ষক বিষয়বস্তুর উপরে জেলা এবং রাজ্য স্তরে 150টি স্কুলে অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতা 2024 আয়োজিত হয়েছে। 2024 সালের 10 নভেম্বর 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে 23টি মহকুমাতে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডস আয়োজন করা হয়েছে। এই অলিম্পিয়াডে ত্রিপুরা রাজ্যের 5,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 2024 সালের জুন মাসের 27-28 তারিখে গুরুখাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে রাষ্ট্রীয় উন্নতি বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়ের উপর 7টি স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এতে রাজ্যের 21টি উচ্চ প্রযুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের 400 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা অংশগ্রহণ করেছেন। উদয়পুর বিজ্ঞান কেন্দ্রে ধূপকাঠি তৈরি, সুগন্ধি কোণ এবং বিভিন্ন উদ্ভিজ অবশেষ ও শুকিয়ে যাওয়া ফুল ইত্যাদি দিয়ে সুগন্ধি কোণ ও ধূপ তৈরি এবং জৈব বর্জ্য ব্যবহার করে বায়ো কম্পোস্ট তৈরির দক্ষতা বিকাশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে চাপানিয়া, মাত্রাবাড়ি এবং অমরপুর ব্লকের 105 জন মহিলা প্রশিক্ষণ লাভ করেছে। সুকান্ত একাডেমির আধুনিকীকরণের কাজ চলছে, তার মধ্যে রয়েছে বিজ্ঞান প্রদর্শনশালাগুলির পুনর্নির্মাণ এবং তার সঙ্গে একটি পরিবেশ বান্ধব উদ্যান তৈরি। এ কাজের জন্য 6 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 3 কোটি টাকা কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে, অবশিষ্ট 3 কোটি টাকা রাজ্য সরকার বহন করবে। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের যেমন কৃষি, নগর পরিকল্পনা এবং বিপর্যয় পরিকল্পনা, মোকাবেলা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়টির উপর তৈরি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে। উল্লেখযোগ্য উদ্যোগসমূহের মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি পৌর সংস্থায় 10,000 স্কেল, HGM, ম্যাপ এবং GIS ভিত্তিক HVRA,
তা 5 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য এক নতুন ভবন নির্মাণ করা হবে। রাজ্যের 172টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 17,000 ছাত্রছাত্রীকে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ন্যাচারাল রিসোর্সের অ্যাওয়ারনেস এর আওতায় নিয়ে আসা হয়েছে। 4টি মাশরুম হ্যামলেট স্থাপন করা হয়েছে। বাগমার বড় ভাইয়া এচআরডে একটি প্ল্যান্ট এচআর স্থাপন করা হয়েছে রাজ্যে প্রাপ্ত উদ্ভিজ জিন সম্পদের এক্স সিটু সংরক্ষণের জন্য, এবং তার সাথে এখানে কয়েকটি ভার্মি কম্পোস্ট ইউনিট থাকছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন জেলায় 6টি বায়ো ভিলেজ স্থাপন করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 3টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব স্থাপন করা হয়েছে। বায়ো ভিলেজ 2 এর উদ্দেশ্যে হলো পরিবেশ বান্ধব পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য বিভিন্ন অ্যাপ্লিকেশন মাধ্যমে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং আর্থসামাজিক বিকাশ। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিধির আওতায় স্থাপন ও পরিচালন শংসাপত্র প্রদানে সম্মতি জ্ঞাপন প্রক্রিয়ায় স্বচ্ছতা সুনিশ্চিতকরণের লক্ষ্যে অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম চালু করেছে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে বর্তমানে একটি রিয়েল টাইম কন্টিনিউয়াস নয়েজ মনিটরিং স্টেশন স্থাপন করেছে এবং বটতলা ও সুকান্ত একাডেমিতে স্থাপন করা ডিসপ্লে বোর্ডগুলির মাধ্যমে রিয়েল টাইম নয়েজ কোয়ালিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষেত্রে গ্লোবাল স্কিল কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে। বাণিজ্যিক উদ্যোগ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞানসম্মত মৌমাছি পালন ব্যবস্থাপনা এবং বিভিন্ন উদ্যানজাত ফসলের প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনের উপর খুমলুঙের ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর দপ্তরে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। 2025-26 অর্থবর্ষে 50টি টিএনএ ক্লাব, 4টি মাশরুম হ্যামলেট, 6টি বায়ো ভিলেজ এবং 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব স্থাপন করা হবে। আমি 5টি নতুন এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন খুমলুং, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর এবং কুমারঘাট ন্যাশনাল এয়ার মনিটরিং প্রোগ্রামের আওতায় স্থাপন করার প্রস্তাব করছি। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কুমারঘাট উদয়পুরের জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করবে। এই খাতে 10 কোটি টাকা ব্যয়িত হবে। শিল্প বাণিজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার গত 5 সেপ্টেম্বর 2024 তারিখে উদ্যোগে সমাগম 2024 বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান 2022 বাস্তবায়নের 3টি বিভাগে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত হয়েছে। ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগে মন্ত্রকে সর্বমোট 65,17,00,000 টাকা ব্যয়ে র্যাম্প অর্থাৎ রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই পারফরমেন্সের আওতায় একটি প্রকল্প অনুমোদন করেছে, যা আগামী 3 বছর ধরে বাস্তবায়িত হবে। ত্রিপুরাতে র্যাম্প প্রোগ্রামের সূচনা করা হয়েছে 1 অক্টোবর 2024 তারিখে এবং সূচনা অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রকল্পের বিষয়ে অবগত করা এবং সচেতনতা সৃষ্টি করা হয়েছে। 25 থেকে 27 অক্টোবর 2024 তারিখে চিরাচরিত কারিগরদের নিয়ে রাজ্যভিত্তিক PM বিশ্বকর্মা বাণিজ্য মেলা ও প্রদর্শনী আয়োজিত হয়েছে। ভারত সরকারের মাননীয় এমএসি মন্ত্রী এই বিষয়ে রাজ্যের কর্মতৎপরতার প্রশংসা করেছেন। রাজ্য এই বিষয়ে 53,600টি আবেদন গ্রহণ করেছে, যার মধ্যে 7,523 জন আবেদনকারী প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। ঋণ প্রাপ্তির জন্য 2,399টি ঋণের আবেদন অনুমোদিত হয়েছে, যার মধ্যে 1,822 সংখ্যক ঋণ এরই মধ্যে প্রদান করা হয়ে গেছে। গত 27 জুন 2024 তারিখে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা গঠিত হয়েছে এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা ত্রিপুরাতে ব্যবসা স্থাপনের জন্য এবং ত্রিপুরার বিনিয়োগের জন্য সোল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসাবে কাজ করবে, যা বিভিন্ন সময়ে ঘোষিত শিল্পনীতি সমূহের বাস্তবায়নের জন্য এবং ত্রিপুরার শিল্প বিকাশের জন্য কাজ করবে। রাবারের প্রক্রিয়াজাতকরণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরে CII এর সাথে মিলে ত্রিপুরা রাবার কনক্লেভ 2024 আয়োজিত করেছে। গত 23 সেপ্টেম্বর 2024 তারিখে 14 মার্চ 2024 তারিখে রাজ্যের প্রথম চা অ্যাকশন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সম্পন্ন হওয়ার পরে এটি উত্তর পূর্ব ভারতের তৃতীয় চা অ্যাকশন কেন্দ্র হবে। ত্রিপুরা চা বিকাশ নিগম প্রথমবারের মতো সম্পূর্ণ ব্যবহার উপযোগী চা এই অ্যাকশন মার্কেটে বিক্রি করতে পেরেছে, যার গড় মূল্য ছিল প্রতি কেজি 213 টাকা, যা এই কর্পোরেশনের জন্য সর্বোচ্চ প্রাপ্ত মূল্য ছিল। এই বৃহৎ অর্জন শুধুমাত্র TTDCর অর্জন নয়, এই অর্জন সেই সব শত শত ক্ষুদ্র চা চাষিদের অর্জন, যারা TTDCকে চা পাতা সরবরাহ করে।
একটি বিনিয়োগকারী বান্ধব ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যালটমেন্ট পলিসি 2024 চালু করা হয়েছে। টিআইডিসি দ্বারা লিজ প্রিমিয়াম রেন্ট রিফর্ম পলিসি চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হল অব্যবহৃত বরাদ্দকৃত জমি সমূহকে স্বতঃস্ফূর্তভাবে সারেন্ডার করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। টিআইডিসিএল বিল্ডিং গাইডলাইন্স 2024 সালে চালু করা হয়েছে। ভবন সমূহের গঠনগত সুরক্ষার সাথে কোনো আপোষ না করেই যাতে জমির ফলপ্রসূ ব্যবহার এবং কাজের সুযোগ বৃদ্ধি করার কাজ করা যায়। রাজ্য সরকার রাজ্যের 9টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পরিকাঠামো বিকাশের কাজ হাতে নিতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায়, যার মধ্যে থাকছে সড়ক, পয়ঃপ্রণালী, বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সামাজিক পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা। এই বাহ্যিক ঋণের পরিমাণ আনুমানিক 740 কোটি টাকা। এর সাথে নাগিছড়া, জলেফা এবং শান্তিবাজার শিল্পক্ষেত্রে আভ্যন্তরীণ পরিকাঠামো এবং সাইট ডেভেলপমেন্টের প্রকল্প প্রস্তাবিত হচ্ছে, যা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় করা হবে। রাজ্য সরকার শিল্পের বিস্তারের জন্য সক্রিয়ভাবে জমি চিহ্নিতকরণে কাজ করছে, যাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা যায়। শান্তিবাজারে 127.09 একর জমির উপর দ্বিতীয় রাবার পার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এবং খোয়াই জেলার 3টি পরিত্যক্ত জমি চিহ্নিত করা হয়েছে শিল্পায়নের জন্য, যার পরিমাণ হল 268.67 একর। এইসব ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপনের প্রাথমিক কাজ সম্পাদনের জন্য 15 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বোধযোগনগর এবং আরকের নগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভূমির পরিমাণ পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে, যা করা হবে ভূমি অধিগ্রহণের মাধ্যমে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার সমূহের পার্শ্ববর্তী জোত জমি ও খাস জমি উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। এই উদ্দেশ্যে ত্রিপুরা শিল্প বিকাশ নিগম প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এই উদ্দেশ্যে 10 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 বিজ্ঞপ্তি গত 7 অক্টোবর তারিখে জারি করা হয়েছে। এই পলিসির উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে বিকাশের উদ্দেশ্যে চিহ্নিত ট্রাস্ট সেক্টরগুলির উপর জোর দেয় এবং তার সাথে জোর দেয় টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর। আরও অধিক পরিমাণে বিনিয়োগের আকর্ষণ করার জন্য জানুয়ারি 2025 ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিমের বেশ কিছু অংশের সংশোধন আনা হয়েছে। শিল্প দপ্তর টাটা টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI এর উন্নীতকরণ করেছে, যাতে এই প্রতিষ্ঠানসমূহ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসের সাথে সমন্বিত হতে পারে এবং তার সাথে উদীয়মান প্রযুক্তির সমূহ অর্থাৎ এমার্জিং টেকনোলজি এবং কর্মসংস্থান যোগ্যতার মধ্যে যে দক্ষতার ঘাটতি ছিল, তা স্কিল গ্যাপ থেকে সেটি কমিয়ে আনতে পারে। দক্ষতা ও বিকাশ 2024 সালের অক্টোবর মাসে রাজ্য সরকার ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024 উন্মোচন করে। দক্ষতা বিকাশের লাইফ সাইকেল অ্যাপ্রোচ গ্রহণ করার মাধ্যমে এই নীতি ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি দক্ষতা বিকাশের কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে চায়। এই নীতি অন্তর্ভুক্তিকরণ বিশেষ করে নারী, বিশেষভাবে সক্ষম আদিবাসী জনতার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয়। এই নীতির মাধ্যমে কৌশলগতভাবে দক্ষতা বিকাশের উদ্যোগ সমূহকে শিল্পোদ্যোগের চাহিদার সাথে খাপ খাওয়ানো, উদ্যোগের বিকাশ এবং গুণগত মান সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, যা অনুমোদন এবং প্রশংসাপত্র প্রদানের মতো বিষয়গুলিকে সমন্বিত করেছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় রাজ্য সরকার স্কিল উদয় টাংনাই 2025 চালু করেছে। এই কর্মসূচিটি বিনামূল্যে ত্রিপুরা যুব সমাজকে চাকরি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিচ্ছে, যার ফলে রাজ্যের যুব সম্প্রদায়ের চাকরির বাজারে প্রবেশ করার গ্রহণযোগ্যতা অর্থাৎ বৃদ্ধি পায় এবং বাজারের চাহিদা অনুযায়ী কাজ করার সক্ষমতা অর্জিত করে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার নতুনভাবে উঠে আসা ক্ষেত্রগুলি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং কৃষি প্রযুক্তির মতো বিষয়গুলির উপর নতুন পাঠ্যক্রম অর্থাৎ কোর্স চালু করার চেষ্টা করবে। রাজ্য সরকার চাকরিমুখী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি শিল্পোদ্যোগ, MSME এবং বহুজাতিক কোম্পানির সাথে কোলাবোরেশন করবে। সৌরশক্তির ব্যবহার, বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী কৃষি জাতীয় বিষয়ের উপর বিশেষ কোর্স চালু করবে। দক্ষতা চাহিদা ও যোগানের মধ্যে যে ব্যবধান আছে সেটি কমিয়ে আনার জন্য CII, ফিকি এবং ন্যাসকমের মতো উল্লেখযোগ্য শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করা হবে। তথ্য সংস্কৃতি আমাদের সরকার রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তার সংরক্ষণ, বিকাশ, বিস্তারের লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা জারি রেখেছে এবং সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ সংক্রান্ত তথ্য সম্পর্কে মানুষকে অবগত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজ্যে মিশ্র সংস্কৃতির প্রচার প্রসার এবং দেশের অন্যান্য রাজ্যের নাগরিকদের সাথে সৌভ্রাতৃত্ববোধ রক্ষা ও তার বিকাশের জন্য রাজ্য সরকার আসাম, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও নয়াদিল্লিতে সাংস্কৃতিক দল পাঠিয়েছে। সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ় করতে আমাদের সরকার উত্তরপ্রদেশ সরকারের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ নিয়েছে। রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা, প্রতিভা বিকাশের জন্য ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে রাজ্য সরকার বিভিন্ন নীতি ও উদ্যোগ সমেত তথ্যাদি প্রচার ও প্রসারের উদ্দেশ্যে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, ব্রিফিং দপ্তরের মাসিক ম্যাগাজিন প্রকাশ এবং বিভিন্ন প্রচার মাধ্যম বিজ্ঞাপনে, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অডিও ভিডিও কন্টেন্ট প্রদান করা হয়। তাছাড়া রাজ্যব্যাপী নানা স্থানে দপ্তর কর্তৃক স্থাপিত LED স্ক্রিনে রাজ্য সরকার নীতি ও উদ্যোগে বিভিন্ন তথ্যাদি নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। আমি এই মহতী সভাকে আনন্দ জানাতে চাই যে নতুন দিল্লিতে 26শে জানুয়ারি উদযাপনের চিরায়ত শ্রদ্ধা চতুর্দশ দেবতা পূজা অর্থাৎ খাচ্ছি পূজার থিম সম্মিলিত ট্যাবলো প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই স্বীকৃতি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। 31 জানুয়ারি 2025 পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে তাদের স্ব স্ব ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য স্টেট সিভিল অ্যাওয়ার্ড এবং স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2025 সালে রাজ্য সরকার রাজ্যের জন্য একটি নিজস্ব প্রতীক এবং লোগো গ্রহণ করেছে, যা রাজ্যের প্রত্যাশা ও সাংস্কৃতিক আত্মপরিচয়কে প্রতিফলিত করে। পর্যটন ক্ষেত্রে বিকাশের মাধ্যমে রাজ্য অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা খুব উজ্জ্বল। প্রাকৃতিক পরিবেশ বান্ধব ধান সমে থাকার সুবিধা বাড়ানো এবং উন্নত করার জন্য ছবিমতে 10টি লগার নির্মাণ করা হয়েছে, সেগুলো অনতি বিলম্বে চালু করা হবে। এখন পর্যন্ত বিভিন্ন পর্যটন কেন্দ্রে 51টি লগ হাট নির্মিত হয়েছে। কমলপুরের সুরমাছড়ায় পর্যটন কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছেন। 2024 সালে অক্টোবর মাসে মেলা করে নির্মহলে পর্যটন পরিকাঠামো উন্নত করা হয়েছে। আগরতলা কৃষ্ণনগর দিঘিতে লেজার এবং লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এটি 2024 সালে নভেম্বর মাসে চালু হয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে নির্মল প্রাসাদে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করা হয়েছে। এদিকে উদয়পুরের মতো ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন কার্য সম্পন্ন হওয়ার পথে। 2024 সালে অনুষ্ঠিত পর্যটন গ্রাম প্রতিযোগিতা আগরতলা উপকণ্ঠে অবস্থিত লঙ্কামুড়ায় আলপনা গ্রাম অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে। পরবর্তী সময় 2024 সালের 27 সেপ্টেম্বর ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে গ্রামটিকে সম্বর্ধিত করা হয়। ভারত সরকারের অর্থ মন্ত্রকের আর্থিক অনুকূলে উদয়পুরে বন্দোয়ারে 51 শক্তিপীঠের প্রতিরূপ অর্থাৎ রেপ্লিকা স্থাপন করা হবে। এই কাজের জন্য 97 কোটি 68 লক্ষ অনুদান করা হয়েছে। আমি আপনাদের অবগত করতে চাই যে 2025 সালে জানুয়ারি থেকে জগন্নাথদিঘিতে ওয়াটার স্পোর্ট চালু করা হয়েছে। উচ্চতর পর্ষদে ভ্রমণকারী পর্যটকদের জন্য সারা দিনে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড, জল ক্রীড়া যেমন জেট স্কি, কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোট, শিকারো বোট চালু করা হয়েছে। উদয়পুরে মহাদেব দিঘিতে পর্যটকদের আকর্ষণের জন্য সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর জগন্নাথ দিঘির মতো বিভিন্ন রকম জলীয় ক্রীড়া শেখানো শুরু করা হবে। পরিবহন বিগত কয়েক বছর রাজ্যের পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাহিত্য হয়েছে। আমি এই মহতী সভার কারণ জানাতে চাই যে সাম্প্রতিক রেল মন্ত্রক ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আসা যাওয়ার জন্য 2 জোড়া ট্রেন চালু করেছে। এছাড়াও সাবরুম থেকে আগরতলা পর্যন্ত রুটে একটি নতুন ট্রেন অনুমোদন হয়েছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় 4টি রেল স্টেশনের পুনর্বিকাশের জন্য কাজ চলছে। এই রেল স্টেশনগুলো হলো আগরতলা, উদয়পুর, কুমারঘাটা, ধর্মনগর। এই উদ্দেশ্যে 144 কোটি 60 লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। বর্তমান অর্থবর্ষে রাজ্যের পরিবহন ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত সশক্ত করার জন্য ITDR জিরানিয়াতে 37 জন মহিলা ড্রাইভারকে ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে যুব সম্প্রদায়ের মধ্যে সড়ক সুরক্ষা, সচেতনতা ও নেশাশক্তির কঠিন সমস্যা মোকাবিলা করার জন্য রাজ্য পরিবহন দপ্তর, খাদ্য সংবরণ ও ক্রেতা সুরক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর একযোগে জাগৃতি অভিযান নামক কর্মসূচির সূচনা করেছে। সড়ক নির্মাণ ও নেশাশক্তি সম্পর্কে যুব সম্প্রদায়কে সচেতন করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এই কর্মসূচির আওতায় 5400 জন কলেজ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। বিমান পরিবহনের ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় বিমানের মসৃণ অবতরণ এবং উড্ডয়নের জন্য ILS অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম চালু করা হয়েছে। উপরন্তু সমস্ত বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাসমূহের দ্বারা ডোমেস্টিক কার্গো পরিষেবাও চালু হয়েছে। রাজ্য সরকার
বিমানবন্দর যাত্রীগণের সুবিধার্থে প্রিপেড ট্যাক্সি পরিষেবা চালু করেছে। আমি আপনার আনন্দের সাথে জানাচ্ছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে দ্বারা 2024 সালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এমবিপি বিমানবন্দর শ্রেষ্ঠ বিমানবন্দর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমি আনন্দের সাথে আরও ঘোষণা করছি যে 2025 সালের জানুয়ারি মাসে এমবিপি বিমানবন্দর ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ দ্বারা গ্রেড 3 শ্রেণী থেকে গ্রেড 2 শ্রেণীর বিমানবন্দরে উন্নীত হয়েছে। গৃহ এবং গ্রিন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিটেট অ্যাসেসমেন্ট কাউন্সিল এমবিপি বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংকে 4 স্টার শ্রেণীর ভবন বলে স্বীকৃতি দিয়েছে। রাজ্য সরকার অনুমোদন পোর্টাল বলে একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যা একটি সিঙ্গেল উইন্ডো ড্রাইভার অথরাইজেশন জেনারেশন পোর্টাল হিসাবে ড্রাইভারদের অথরাইজেশন প্রদান করতে সহায়তা করবে। এই পোর্টালটি ব্যবহার করে গাড়ির মালিকরা তাদের ড্রাইভারদেরকে অথরাইজেশন লেটার দিতে সক্ষম হবে। তাদের বাড়িতে বসে অথবা সিএসসি ও মোবাইল ফোন ব্যবহার করে, এবং তার জন্য নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। 2024-25 অর্থবর্ষে জিরানিয়া, গন্ডাতিসা, মেলাগড় এবং জুলাইবাড়িতে মোটরস্ট্যান্ড নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। এগুলি ছাড়াও কৈলাসহর, তেলিয়াপুরা বিশ্রামঘর ও শান্তিবাজার জেলা পরিবহন কার্যালয় নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। দয়াল, মনুঘাটে নসুরযাত্রী আবাস সহ মোটরস্ট্যান্ড নির্মাণ করা হবে। 2025-26 অর্থবর্ষে আমি মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের প্রস্তাব রাখছি। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থবর্ষে। পূর্ত সড়ক সেতু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমাদের সরকার সমস্ত মহকুমা সদরগুলিকে 2 লেন বিশিষ্ট গুণগত মানসম্পন্ন সড়ক দ্বারা উন্নীত করা অভিপ্রায় রাখে। সেই জন্য দপ্তরটি 9টি রাজ্য সড়ককে পেভড শোল্ডার সহ 2 লেনের সড়কে উন্নীত করার কাজটিকে অগ্রাধিকার দিয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 383 কিলোমিটার, এবং হাইওয়েগুলিকে চিহ্নিত করা হয়েছে তাদের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে, যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন, পর্যটন কেন্দ্রগুলি অবস্থান, জনজাতি অধ্যুষিত এলাকা এবং সীমান্ত এলাকা। 2024-25 অর্থবর্ষে 8টি আরসিসি সেতুর কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে, এবং এর সাথে রয়েছে 250 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সড়ক মানোন্নয়ন এবং 1450 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ। এর মধ্যে 2025 সালের ফেব্রুয়ারি অবধি 4টি আরসিসি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, এবং 180 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন সড়কের গ্রাম মানোন্নয়নের কাজ শেষ হয়েছে। এছাড়া 1536 কিলোমিটার দীর্ঘ সড়কের মেরামতি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থ বছরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। সেই অনুসারে পূর্ত দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 60টি বিধানসভার প্রতিটিতে সড়ক নির্মাণ উৎকর্ষ সাধনের জন্য বিপুল উদ্যমে পরিকাঠামোগত কাজ হাতে নিয়েছে। 2025-26 অর্থ বছর নাগরিক গতিশীলতা উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে একাধিক উড়ালপথ নির্মাণের প্রস্তাব করছি। প্রথম পর্যায়ে 2টি উড়ালপুল নির্মাণ করা হবে। আগরতলা আদালত থেকে আইজিএম হাসপাতালে 2.17 কিলোমিটার দীর্ঘ ও 8.5 মিটার প্রশস্ত উড়ালপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 492 কোটি টাকা। উদয়পুরে জগন্নাথ সমিতি কিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় হবে 395 কোটি টাকা বলে ধার্য করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 5টি আরসিসি সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি 285 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে এবং 1750 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া রাজ্য ও আঞ্চলিক পর্যায়ে বৃহৎ পরিসরে সভা, সেমিনার, সম্মেলন, বিনিয়োগ শীর্ষ সম্মেলন ইত্যাদির আয়োজনের জন্য যথোপযুক্ত স্থানে একটি কনভেনশন সেন্টার স্থাপনের প্রস্তাব করছি, যেখানে 5000 আসন বিশিষ্ট সভাকক্ষ থাকবে। পূর্ত জলসম্পদ। 2024-25 অর্থ বছরে 51টি জলসেচ প্রকল্প স্থাপন করা হবে এবং 755 হেক্টর জমিকে সেচের আওতায় আনা হবে। রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে রাজ্যের সমস্ত জেলার 213টি গভীর নলকূপ ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণে উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের জন্য 109 কোটি 10 লক্ষ টাকা ব্যয়িত হবে। এছাড়াও 2টি জেলায় 4টি বৃষ্টির জল সংরক্ষণের পরিকাঠামো নির্মিত হবে, যার জন্য 65 কোটি 98 লক্ষ টাকা ব্যয় করা হবে। পিএম কুসুম প্রকল্পের কম্পোনেন্ট বি এর অধীনে রাজ্য সরকার রাজ্যের 8টি জেলায় 2115টি স্ট্যান্ড অ্যালোন অফ গ্রিড সোলার এগ্রিকালচারাল পাম্পসেট স্থাপন করবে। বিদ্যুৎ। রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতিকল্পের রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম নামক ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অনুমোদিত মোট ব্যয় 803 কোটি টাকা। এর ফলে নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে। এই পরিকাঠামো প্রযুক্তিগত ও বাণিজ্যিক ক্ষতি হ্রাস করবে
এবং স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে বিলিং ব্যবস্থা উন্নয়ন সাধন করবে। এর ফলস্বরূপ বিদ্যুৎ সরবরাহ খাতের কার্যকারিতা ও আর্থিক স্থিতিশীলতা অনেক বৃদ্ধি পাবে। এই প্রকল্পের আওতায় যে সমস্ত কাজের বাস্তবায়ন চলছে তাদের 50% বেশি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর দক্ষতা সম্পন্ন করে তোলার লক্ষ্যে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং ল্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট নামক প্রকল্প রূপায়ণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 2275 কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং প্রজেক্টের অধীনে করণীয় কাজ দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং মোট কাজের প্রায় 70% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্য ভিত্তিক শক্তিশালী ও রাজ্যের শক্তিশালী কার্যকর বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের বিপুল অর্থায়নে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামক প্রায় 1800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প এখন বাস্তবায়নের প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়ন রাজ্যকে এক নতুন বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্কের সুবিধা প্রদান করবে, যার ফলে বিদ্যুৎ সঞ্চালনজনিত ত্রুটি ন্যূনতম মাত্রায় নেমে আসবে। রাজ্যে অনেক মানুষ যে এখনও তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি এই সম্পর্কে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সচেতন। তাদের এই দুর্ভোগ দূর করার জন্য রাজ্য সরকার যত উপযুক্ত উদ্যোগ গ্রহণ করেছে যাতে অতীতকাল থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যায়। রাজ্য সরকারের সেই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সবগুলি জেলা মিলিয়ে 24,066টি গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের PM জনমন প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীভুক্ত 11,692টি বেশি গৃহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই প্রকল্পটির অধীনস্থ সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির মাধ্যমে এই পরিবারগুলির জীবন আরও স্বাচ্ছন্দ্যময় উঠবে। পুনর্নবীকরণযুক্ত শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি বর্তমানে অকৃত্রিম পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় অন্যতম প্রধান সাধন হয়ে উঠেছে। প্রত্যন্ত এলাকা থেকেও যেখানে প্রচলিত শক্তি গিয়ে পৌঁছায়নি সেসব এলাকার মানুষদের জীবনযাত্রা এটি ইতিমধ্যে পরিবর্তন এনেছে। আমরা সবাই জানি যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রটিতে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপসমূহ আমাদের আদরণীয় ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির দ্বারা প্রশংসিত হয়েছে। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে গ্রাম শহর সরকারি প্রতিষ্ঠানসমূহে গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্প, সোলার মাইক্রোগ্রিড, সোলার স্ট্রিট লাইট, সোলার হাইমাস, সোলার অফগ্রিড ও গ্রিড টাই পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি প্রকল্প রূপায়ণ করেছে। রাজ্য সরকার 26 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং 2030 সালের মধ্যে রাজ্যের মোট শক্তি উৎপাদনের নিরিখে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য 813.50 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি কেন্দ্র স্থাপনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও PM সূর্য ঘর মুফত বিজলি জোয়ার নামক একটি নতুন প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে জনসাধারণের বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে দ্বিমুখী সুবিধা প্রদান করবে। এটি সারা রাজ্য জুড়ে বাস্তবায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 12,726 জন গ্রাহক এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 3,238টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে 162 জন গ্রাহকের বাড়িতে ইতিমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 562 কিলোওয়াট পিক। এই প্রকল্পের মেয়াদ 2026-27 অর্থ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর মূল কাজ 2025-26 অর্থ বছরে সম্পন্ন হয়ে যাবে। PM সূর্যকর মুফত বিজলি যোজনার অধীনে জনসাধারণকে তাদের বাসগৃহের ছাদে রুফটপ গ্রিডযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 85,800 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে গৃহস্থ পরিবারগুলি তাদের বিদ্যুৎ বিলের খরচ উল্লেখযোগ্য মাত্রায় সাশ্রয় করতে পারবে। PM ডিভাইন প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রত্যন্ত পার্বত্য এলাকায় বসবাসকারী পরিবারগুলি যাতে প্রায় বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পায় সে উদ্দেশ্যে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট দ্বারা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য উপযুক্ত স্থান শনাক্ত করেছে। এখনো পর্যন্ত 274টি ক্লাস্টারে মোট 9,253টি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই উদ্যোগের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রম, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এই কাজের জন্য 81,2 লক্ষ টাকা ব্যয়িত হবে। ইতিমধ্যে PM ডিভাইন প্রকল্প ও রাজ্য সরকারের প্রকল্প অধীনে 132টি বসতিতে
সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। PM কুসুম যোজনার অধীনে রাজ্য সরকার কৃষকদের জন্য সৌরশক্তি পরিচালিত পাম্পের মাধ্যমে জলসেচ বাস্তবায়ন করছে, যার ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং শস্য চাষও দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় 4,332টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও 4,000টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপনের কাজ চলছে। এই যোজনার দ্বারা কৃষকদেরকে কৃষিকাজের নিমিত্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যে বিদ্যমান গ্রিডের সাথে সংযুক্ত পাম্প সমূহকে সৌরশক্তিকরণ করা হচ্ছে। অপরপক্ষে এই যোজনাটি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলে বোঝা দূর করতে সহায়তা করবে। এ উদ্দেশ্যে 105 কোটি টাকা ব্যয় করা হবে। এই যোজনাতে এমনও সুযোগ রাখা হয়েছে যাতে একজন কৃষক তার কাছে পড়ে থাকা খালি পতিত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কাছ থেকে এই উৎপাদিত সৌর বিদ্যুৎ বিক্রয় করে উল্লেখযোগ্য পরিমাণে আয় করতে পারে। ত্রিপুরা বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস স্থাপন করা হবে। রাজ্য সরকার সমস্ত পানীয় জল সরবরাহের পাম্পগুলি সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করার চেষ্টা করবে। আগরতলাতে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য 25 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। সমস্ত ব্লক কার্যালয় সমূহকে সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করা হবে। নগর উন্নয়ন আমাদের রাজ্যের সবার জন্য ঘর এই লক্ষ্যে চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এর ফলাফল স্বরূপ বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিভিন্ন পুরস্কার দ্বারা রাজ্যের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর প্রারম্ভে থেকে এখন পর্যন্ত 70,172টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে শহর এলাকাতে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় 23,823টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 1,295টি গণশৌচাগার নির্মিত হয়েছে রাজ্যের 20টি পৌর এলাকায়। 13টি লিগ্যাল ডাম্প সাইট চিহ্নিতকরণ করা হয়েছে রাজ্যে 13টি পৌরসংস্থার জন্য। 16টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধা কেন্দ্র চালু করা হয়েছে। সর্বমোট 282 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা এবং প্রদান করা হয়েছে বিভিন্ন কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য, যেগুলি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগরতলার কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত পৌর এলাকার নর্দমার সময় অপরিষ্কার জল পরিষ্কার করার জন্য সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সময় নির্মাণ কাজ চলছে। রাজ্য সরকার বিভিন্ন পৌর সংস্থায় নিযুক্ত স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করছে এবং সেই জন্য নিয়মিতভাবে সময়ে সময়ে স্বাস্থ্য শিবির এবং সুরক্ষামূলক টুল কিট বিতরণের কাজ চলছে। ফায়ার ব্রিগেড চমনি থেকে ICP স্থলবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়ক উন্নয়ন প্রকল্পে সেই সড়কটিকে 4টি লেন বিশিষ্ট সড়কে পরিণত করার 55 কোটি টাকার কাজ, আখাউড়া খাল পুনর্নির্মাণ করা, উজ্জয়ন্ত প্রসাদ উদ্যান এবং সমন্বিত এলাকার পুনর্নির্মাণ, লেজার আলো সহযোগে মিউজিক্যাল ফাউন্ডেশন এবং নির্মাণ করার কাজ, যার জন্য ব্যয় ধার্য করে 37 কোটি 59 লক্ষ টাকা এবং 8 MLD সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আখাউড়া একীকৃত স্থলবন্দরে, যার জন্য ধার্য হয়েছে 25 কোটি 86 লক্ষ টাকা। এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থবর্ষে 96 কোটি টাকা ব্যয়ে এয়ারপোর্ট রোডে 2 লেন থেকে 4 লেন উন্নতিকরণ এবং প্রস্তরকরণের কাজ চলছে। 36 কোটি টাকা ব্যয় MBB কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদী 3 উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পন্ন করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টটি বাস্তবায়নের মধ্যে দিয়ে যাচ্ছে। 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীবাজার, বিশ্রামগঞ্জ, মেলাগঞ্জ, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরে সম্পূর্ণ করা হবে। আমি আনন্দের সাথে আপনাদের অবগত করতে চাই যে আমাদের সরকার সাধ্যের মতো ঘর নীতি অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল সাধ্যের মতো গৃহ নির্মাণের একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা, ভূমি ব্যবহারে উৎসাহ প্রদান করা এবং আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নে পরিকল্পনা করা, যা একটি বহুমুখী নির্দেশনা সূচিত করে। এছাড়া আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট
রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল বর্ধিত পৌর এলাকাসমূহতে পৌর উন্নয়ন পরিকল্পিত নগর উন্নয়ন কাজ সম্ভব করে তোলা। উপনগরী স্যাটেলাইট টাউনশিপের স্কিমের আওতায় আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে 3টি উপনগরী স্থাপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিকল্পিত উপায়ে নগর উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে রাজ্য সরকার রেজিস্টার কোঅপারেশন অফিস, ত্রিপুরা কৃষি সমবায় এবং গ্রামোন্নয়ন ব্যাংক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির কম্পিউটারাইজেশনের কাজ শুরু করেছে। রাজ্য সরকার ক্রেডিট সমবায়, উপভোক্তা সমবায় এবং ভান্ডার বিপণন প্রক্রিয়াকরণ সমবায় সমিতি সমূহের পুনঃ উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে। সরকার পোর্টালের মাধ্যমে ইজ এবং ডুইং বিজনেসের অধীনে ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1974 অনুযায়ী সমবায় সমিতি সমূহের নিবন্ধীকরণের কাজ অনলাইন মোডে করা হচ্ছে। এখন পর্যন্ত এই পোর্টালটির মাধ্যমে 614টি সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে। তার মধ্যে 28টি কৃষি উৎপাদী সংস্থা অর্থাৎ এফপিও নিবন্ধন করা হয়েছে। ত্রিপুরা সমবায় সমিতির পঞ্চম সংশোধনী 2025 পেশ করা হয়েছে, যাতে করে ইজ অফ ডুইং বিজনেসের অর্থাৎ ব্যবসার কাজ আরও সহজ করা যায়। এবং সেই জন্য বিলের মাধ্যমে ত্রিপুরা সমবায় সমিতি 1974 বিধিবদ্ধ প্রক্রিয়াসমূহকে সরলীকরণ, ডিজিটাইজেশন এবং ডিক্রিমিনালাইজেশনের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া সোসাইটি রেজিস্ট্রেশন অ্যান্ড ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই বিলটিও পেশ করা হয়েছে, যাতে করে সমিতি নিবন্ধনের জন্য 1860 সালের মূল আইনটিতে নতুন ধারা ও বিধান সংযুক্ত করে আইনটিকে সংশোধিত করা যায় এবং সমিতি সমূহের যথাযথ পর্যবেক্ষণ তত্ত্বাবধান সুনিশ্চিত করে। আইন রাজ্য সরকার সমস্ত রকমের আইনি পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্রামগঞ্জ আদালত নির্মাণ, খোয়াই আদালত ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন, কৈলাসহরে আদালত ভবন নির্মাণ, আগরতলায় আদালত নির্মাণ, খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর, অমরপুর এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি আবাসন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষে 1110টি আইনি সচেতনতা শিবির আয়োজিত হয়েছে ত্রিপুরা আইন পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা, যাতে সর্বমোট 1,29,358 জন অংশগ্রহণ করেছেন। লোক আদালতের মাধ্যমে 42,910টি মামলা নিষ্পত্তি হয়েছে। 2025-26 অর্থবর্ষে কাঞ্চনপুর, জম্পুই জেলা, বিলোনিয়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য 19টি জব ফেয়ার ও রিক্রুটমেন্ট ড্রাইভ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হয়েছে, যাতে 1035টি শূন্য পদের জন্য 2871 জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবং 305 জন নিযুক্তি পেয়েছেন। এছাড়াও 10টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রামও সম্পূর্ণ হয়েছে, যেগুলিতে 273 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 82টি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আয়োজিত হয়, যেগুলিতে 12,009 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেছেন। একই সময় একটি ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে 200 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই অর্থবর্ষে রাজ্যে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অগ্নিবীর প্রকল্পের জন্য 28টি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং মোট 3,763 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহন করেছেন। 2024-25 অর্থবর্ষে ত্রিপুরাতে 15 বছর তদূর্ধ্ব ব্যক্তিদের শ্রমবাজারে অংশগ্রহণের হার অর্থাৎ LFPR গ্রামাঞ্চলে 63.70% এবং শহরাঞ্চলে 52%, যা শ্রমবাজারের কর্মক্ষম জনসংখ্যার সক্রিয় নিযুক্তি সূচিত করে। ভারত সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ত্রিপুরাতে বেকারত্বের হারের উল্লেখযোগ্য হ্রাস প্রতিফলিত করে। 2023-24 অর্থবর্ষে রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, যা জাতীয় বেকারত্বের অনুপাত অর্থাৎ 3.2% চাইতে অনেকটাই কম। এই তথ্য 2018-19 সালের থাকা 10% বেকারত্বের হার থেকে উল্লেখযোগ্য উন্নতিকেই নির্দেশ করে। 2025-26 অর্থবর্ষ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সমূহ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করা হবে। সুশাসন 2024-25 অর্থবর্ষে একটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সেল তৈরি করা হয় রাজ্যে, যাতে ভারত সরকারের অর্থমন্ত্রক অধীনস্থ অর্থনৈতিক বিষয়াদি দপ্তরের ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ড এর মাধ্যমে পিপিপি প্রকল্প সময় সহজতরভাবে বাস্তবায়ন করা যায়। এই পিপিপি সেল বিভিন্ন দপ্তরকে
26টি প্রস্তাবে মূল্যায়ন করেছে, যার মধ্যে 5টি প্রস্তাবের ক্ষেত্রে ফিজিবিলিটি রিপোর্ট জমা পড়েছে এবং একটি প্রকল্পের জন্য বরাদ আহ্বান করা হয়েছে। এই দপ্তর রেকর্ড রিটেনশন অ্যান্ড ডিসপোজাল পলিসি 2023 আনয়ন করেছে। এই নীতি বিভিন্ন নথি ও খতিয়ানের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং যে সমস্ত বিধানের ব্যবস্থা করেছে আর যে সমস্ত নথি ইত্যাদি তার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নয় সেগুলির বন্দোবস্ত করা, যাতে করে দাপ্তরিক কাজকর্ম সুচারুভাবে পরিচালনা করা যায়। গত 2024 সালের জুন মাসে রাজ্য সরকার পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস পলিসি প্রণয়ন করেছে, যা সরকার সম্পদের নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কর্মকুশলতা, সম্পদের স্থায়িত্ব, সম্পদের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার প্রচেষ্টায় জনসচেতনতা বৃদ্ধি ও তাদের অংশগ্রহণ এবং তৎসঙ্গে রাজ্যের নাগরিকবৃন্দের সামনে উত্তম রূপে রক্ষিত সরকারি সম্পদসমূহের দ্বারা সমরূপভাবে উন্মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশিকা প্রণয়নের ব্যবস্থা করেছে। রাজ্য সরকার রাষ্ট্রীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার সহায়তা বিভিন্ন দপ্তর, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সম্বন্ধীয় আইন, বিধি এবং নাগরিক ইন্টারফেস ইত্যাদি পর্যালোচনা করবে এবং সেই সব বিধি ব্যবস্থাকে চিহ্নিত করবে, যার জন্য স্বল্প অপরাধে কারাদণ্ডে, উচ্চ মূল্যের জরিমানা, শাস্তি এবং ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেসের স্বার্থে এবং কমপ্লায়েন্স বার্ডেন কমাতে এবং অপ্রয়োজনীয় সমন্বয়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আইন ও বিধি চিহ্নিতকরণ করে সেই সব অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টিকারী আইন ও বিধি ইত্যাদিকে বাতিল করার দিক নির্দেশনা দেবে এবং সেই সঙ্গে কার্যক্রম পরিচালনা নানা পরিবর্তন এবং নতুন আইন ও বিধি প্রণয়নের দিকে নির্দেশনা প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সুশাসন দিবসের প্রথম বর্ষপূর্তিতে এই উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ ফর ট্রান্সফরমেশন নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশন অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাকে অন্যতম নলেজ পার্টনার হিসাবে সাথী করেছে এবং এই মর্মে একটি মৌ স্বাক্ষর করেছে। IIM কলকাতায় সহায়তায় TIFT ত্রিপুরাতে বিভিন্ন নিজ ইন্ডাস্ট্রি স্থাপনের সম্ভাব্যতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে এবং সেই সঙ্গে একটি স্কিল গ্যাপ অ্যানালাইসিস করার অভিপ্রায় রাখছে, যা রাজ্যের বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণের ক্ষেত্রে নীতিগত স্তরে হস্তক্ষেপের সহায়তা করবে, যা রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে। TIFT প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা এর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। নীতি আয়োগের সাপোর্ট মিশন অনুযায়ী তারই ISA কলকাতার সহায়তায় একটি জেলা সুশাসন সূচক অর্থাৎ ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স নির্মাণের উপরে কাজ করছে, যার মাধ্যমে সমস্ত মাঠ পর্যায়ক্রমে প্রশাসনিক ইউনিট সমূহের সমস্ত কর্মকাণ্ডের তত্ত্বাবধান সহজতর করার জন্য একটি রূপরেখা দেবে, যা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত কি পারফরমেন্স ইন্ডিকেটর সমূহের উপর ভিত্তি করে তৈরি করা হবে। TIFT 2025-26 অর্থবর্ষে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট স্কাউটস নামের একটি অনুষ্ঠানের আয়োজন করবে, যা যুব সম্প্রদায়ের মধ্যে বাণিজ্যিক উদ্যোগে স্পৃহা তৈরি করার জন্য একটি কর্মোচ্ছল পরিবেশ সৃষ্টি করবে। এই কার্যক্রমটি আগামী প্রজন্মের উদ্ভাবক এবং বাণিজ্য ক্ষেত্রে নেতৃত্বদানকারীদের অনুপ্রাণিত করার জন্য একটি ভিত্তিভূমি প্রদান করার অভিপ্রায় রাখে। এই উদ্যোগটি রাজ্যে একটি শিল্পোদ্যোগমুখী সংস্কৃতি তৈরি করার জন্য বদ্ধপরিকর, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এই আয়োজনটির মূল ধারণাটি হল ক্যাচ দেম ইয়াং। TIFT টক্স এই কার্যক্রমের দ্বিতীয় সংস্করণ সুশাসন, উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে এই যে বেস্ট প্র্যাকটিসগুলি হয়েছে সেগুলো আলোকপাত করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাধারণ প্রশাসন, কর্মী ও প্রশিক্ষণ। রাজ্য সরকার প্রশাসনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছে। সিপার্টি তথা প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন 2023-24 সালে যেখানে 23টি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছিল, সেখানে 2024-25 সালে 87টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হয়েছে প্ল্যাটফর্ম অনলাইন ট্রেনিং প্রদানের জন্য সিপার্টে একটি 100 আসন বিশিষ্ট কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে এবং বর্তমানে এই ল্যাবটিকে আধুনিকরণ করা হবে। তাছাড়া এই প্রতিষ্ঠানটি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ সংস্থাসমূহের সাথে যৌথ উদ্যোগ অনলাইন ক্লাস এবং পরীক্ষা গ্রহণ করবে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন। নবী মুম্বাইয়ের হালগড়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি ক্রয় করেছে রাজ্য সরকার এবং এই ভবনটি নির্মাণের কাজ শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতেও একটি নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করেছে, যার জন্য 23,66,00,000 টাকা ব্যয় ধার্য করেছে। ত্রিপুরা জনগণের সুবিধার্থে সল্টলেক ত্রিপুরা ভবনের পরিবর্তনের কাজ হাতে নেওয়া হবে
2024-25 অর্থবর্ষে ভবন সমূহের নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নয়াদিল্লির তিকন্ডজিৎ মার্কসে ত্রিপুরা ভবনটির একটি অ্যানেক্স বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং সেই জন্য ব্যয় হবে 2,94,00,000 টাকা। সাধারণ প্রশাসন পলিটিক্যাল 2025-26 অর্থবর্ষে আমি চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্স ফর গ্রেটার সার্ভ আর্মি CAPF পার্সোনাল AR BSF CISF CRPF ITBP NHG SSB নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনা আওতায় রাজ্য সরকারের বিশেষ উদ্দেশ্যে প্রাণ উৎসর্গ করা আর্মি ও CAPF জওয়ানদের অবিবাহিত ও আর্থিকভাবে নির্ভরশীল কন্যা সন্তান বা পুত্র সন্তানদের 18 বছর ঊর্ধ্বে সামাজিক ভাতা প্রদান করা হবে। তবে এই ক্ষেত্রে সে আর্মি CAPF পার্সোনাল অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। এই উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জন্য যোজনাটি আওতায় প্রাথমিকভাবে 2,40,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। শ্রম দপ্তর 2024-25 অর্থবর্ষে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিকদের সর্বমোট 19,80,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। 16,555 জন অসংগঠিত শ্রমিককে ই-শ্রম পোর্টাল নিবন্ধিত করা হয়েছে। ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির আওতায় 17,200 জন রোগী প্রাথমিক চিকিৎসা লাভ করেছেন, 2,968 জন রোগী সেকেন্ডারি চিকিৎসা লাভ করেছেন এবং 114 জন রোগী সুপার স্পেশালিটি চিকিৎসা ল্যান্ড করে চিকিৎসা লাভ করেছেন। 2024-25 অর্থবর্ষে 31 ডিসেম্বর 2024 তারিখ অবধি এ উদ্দেশ্যে 2,25,00,000 টাকা ব্যয় করা হয়েছে। ফ্যাক্টরি এবং বয়লার রাজ্য ধারাবাহিকভাবে কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এইসব কারখানা কর্মরত কর্মীদের সুরক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণের বিষয়গুলির অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2024 সালে 16টি নতুন কারখানা নিবন্ধন করা হয়েছে, যাতে করে রাজ্যের সর্বমোট কারখানার সংখ্যায় দাঁড়িয়েছে 757টি, যার মধ্যে প্রায় 61,000 জন কর্মী কাজ করছেন। এছাড়া 2টি নতুন বয়লার স্থাপন করা হয়েছে। এর ফলে রাজ্যে স্থাপিত সর্বমোট বয়লারের সংখ্যায় দাঁড়িয়েছে 57টি, যার মধ্যে 17টি হল পাওয়ার বয়লার। সুশাসনের অঙ্গ হিসাবে ত্রিপুরার বয়লার অধিনিয়মের সংশোধন করা হয়েছে ডিক্রিমিনালাইজেশন উদ্দেশ্যে, যাতে করে জনবিশ্বাস আইন 2023 অনুযায়ী বিভিন্ন অপরাধের ডিক্রিমিনালাইজেশন মাধ্যমে একটি ব্যবসা বন্ধ পরিবেশ সৃষ্টি করা যায়। 2025-26 অর্থবর্ষে দপ্তরটি অন্ততপক্ষে 300টি স্পট সেফটি সচেতন অভিযান এবং 10টি জেলাস্তরীয় সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করবে। অর্থ 10টি CSS যোজনাকে SNS স্পর্শের আওতায় আনা হয়েছে, যার ফলে রাজ্য সরকার 500 কোটি টাকা ইনসেন্টিভ প্রাপ্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজ্যের ই-গ্যাস পোর্টাল এবং RBI ইকুবের দেশমিক 2 একত্রীকরণের কাজ সম্পন্ন হয়েছে কর এবং কর ব্যতীত অন্যান্য রাজস্ব প্রাপ্তির জন্য। রাজ্য সরকার তার অধীনে থাকা মানব সম্পদের সুদক্ষ ব্যবস্থাপনার জন্য আগামী প্রজন্মে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজ্য সরকার রাজ্য অর্থ ব্যবস্থাপনা সুদক্ষ পরিচালনার জন্য IFMS এর বাস্তবায়ন করতে যাচ্ছে। জম্পুর জেলা কল্পকে আগামী অর্থবর্ষ থেকে 2টি নতুন সাব ট্রেজারি চালু হবে। এই মর্মে রাজ্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে। 2024 অর্থবর্ষে GST সংগ্রহের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য এবং তৃতীয় কোয়ার্টার অবধি এই খাতে 1,267 কোটি 38 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছর একই সময় সংগৃহীত হারের চেয়ে 8.82% বেশি। ব্যাট সংগ্রহের ক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এবং এই খাতে 404 কোটি 2 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। এক্সাইজ ডিউটি সংগ্রহের মাত্র পূর্ববর্তী অর্থ বছরের একই সময় সংগৃহীত হারের চেয়ে 13.09% বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ মাশুল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছর একই সময়ের সংগৃহীত হারের চেয়ে 16.15% বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল GST জ্ঞান ব্যবস্থাপন, মাননীয় অর্থমন্ত্রী প্রযুক্তির মাধ্যমে। এক সেকেন্ড, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিরোধী দল নেতা, যেহেতু সময় 1টা বেজে গেছে, আমরা টাইমটা বাড়িয়ে নেই। হ্যাঁ, এটা কন্টিনিউ, আমরা টাইমটা বাড়িয়ে নিলাম যতক্ষণ শেষ না। কারেক্ট, প্লিজ কন্টিনিউ। GST জ্ঞান স্থাপন, বিশ্লেষণাত্মক প্রযুক্তির মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ এক ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট গঠন ইত্যাদি। রাজ্য সরকার অডিট ডাইরেক্টরেটের দ্বারা অনলাইন অডিটের উপর বিশেষ গুরুত্ব স্থাপন করেছে। 2024-25 অর্থ বছরে অডিট ডাইরেক্টরেট দ্বারা রাজ্যের 1,260টি পঞ্চায়েতি রাজ সংস্থার অনলাইন অডিট সম্পন্ন করেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা
বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত পিএম এসবিওয়াই আওতায় 13,39,515 অ্যাকাউন্ট, পিএম জেজেবিওয়াই আওতায় 5,11,788 অ্যাকাউন্ট এবং এফপিওয়াই এর আওতায় 2,65,420 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য রাজ্যের বাজেট 32,423 কোটি 44 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 16.61% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। আয়ের উৎস ব্যয়ের সংক্ষিপ্ত সারে পরের পাশে অনুযায়ী উপস্থাপন করা হল। রেভিনিউ অ্যাকাউন্ট 2025-26 আইটেম বি, রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 26,416.15 কোটি টাকা। এক্সপেন্ডিচার ক্ষেত্রে 24,520.18 কোটি টাকা। সারপ্লাস A1-A2 1895.97 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট ফ্রম লোনস অ্যান্ড আদার্স ইনক্লুডিং পাবলিক অ্যাকাউন্ট অ্যান্ড ওপেনিং ব্যালেন্স 5,577.73 এবং এক্সপেন্ডিচার 7,903.26। ডেফিসিট B1-B2 ডেফিসিট 2,325.53। টোটাল রিসিপ্ট A1+B1 31,993.88 এবং ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার A+B2 32,423.44। বাজেট ডেফিসিট C-D -429.56 ক্রোর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটটি হল আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ বলুন। আমি একটা ঘোষণা দিতে চাই এখানে আজকের এই বাজেট অধিবেশনে। এতক্ষণ তো আমরা শুনলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিশদভাবে এখানে বাজেট পেশ করেছেন। তো এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিয়ারনেস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটার এফেক্ট হবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। আমার মাইকটা